হ্যাঁ, আপনি যান মোটামুটি এখন। জি স্যার, এখন মনে হয় এসেছে। হ্যাঁ, ঠিক আছে। পি একাডেমিতে কোনটাতে পাওয়া যায়? পি একাডেমিতে না? স্যার আমি আপনাকে স্যার একটু পড়ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই এই হচ্ছে কোভিডের মধ্যেও সবাই ভালো আছেন। আসলে এখন সময়টা এমন হয়েছে যে ভালো থাকা আসলে অনেক কঠিন। তারপরে আমাদেরকে আসলে ভালো থাকার চেষ্টা করতে হবে। এখন তো হচ্ছে বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা। তো যাই হোক, প্রফেশনালস একাডেমি কর্তৃক আয়োজিত রোডম্যাপ ফর গ্র্যাজুয়েটস টুয়ার্ডস প্রফেশনালিজম সিরিজের দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া। আমাদের এই সেশনটির নাম আমরা দিয়েছি ক্যারিয়ার থ্রু প্রফেশনাল কোয়ালিফিকেশন। অ্যাকচুয়ালি আমাদের আজকের এই সেশনের অবজেক্টিভ হচ্ছে একজন একজন স্টুডেন্ট বা একজন গ্রাজুয়েট সে কিভাবে সে সে হচ্ছে কিভাবে তার ক্যারিয়ারকে বুস্ট আপ করতে পারে উইথ দ্য হেল্প অফ এ প্রফেশনাল ডিগ্রি অর প্রফেশনাল কোয়ালিফিকেশন, সেটা নিয়ে আজকে আমরা অ্যাকচুয়ালি জানার চেষ্টা করব। তো আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন একজন ডাইভার্সিফাইড প্রফেশনাল এবং একজন প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ শফিকুল আলম স্যার। তো এখন আমরা সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার স্যার আপনি কি আমাকে হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? আমি শুনতে জি পাচ্ছি। স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমার জি ভয়েস স্যার। কি ক্লিয়ার, জি স্যার, জাকারিয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার, ওকে স্যার, সব ওকে। ওকে, জি। তো স্যার আমরা কি তার আমাদের আলোচনা শুরু করতে পারি? হ্যাঁ, অবশ্যই। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমরা স্যার প্রথমে সিএ প্রফেশনের দিকে আসতে চাচ্ছি যে এমন যদি হয় যে গ্রাজুয়েশন শেষে কেউ যদি অ্যাকাউন্টস বা ফাইন্যান্সে স্পেশালাইজড ক্যারিয়ার করতে চায়, তার জন্য আসলে সিএ হুম। কোয়ালিফিকেশনটা আসলে কেমন হতে পারে? স্যার আপনি তো কোর ফাইন্যান্সে সিএফও হিসেবে অনেক বছর কাজ করেছেন এবং বর্তমানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করছেন। তো স্যার আপনি যদি তার জি। আলোকে আমাদেরকে বলতেন যে সিএ কোয়ালিফিকেশনটা আসলে একজন একজন ছাত্র বা একজন একজন ছাত্রের জন্য সিএ কোয়ালিফিকেশনটা মার্কেটে কি কি ধরনের অপরচুনিটি তৈরি করতে পারে, এই ব্যাপারে যদি স্যার আমাদেরকে একটু সংক্ষেপে একটা আইডিয়া দিতেন স্যার। দেখুন, ঠিক কয়েকদিন আগে আমাকে একজন খুব রিনাউন্ড একটা কোম্পানির সিইও বলছিলেন যে উনি যখন বুয়েটে পড়তেন তখন উনি ইঞ্জিনিয়ারিংটা শিখেছিলেন হচ্ছে থিওরিটিক্যালি। এরপরে উনি একটা লাইফের লম্বা সময় 9 বছর বিওসিতে চাকরি করেছেন। তো বলছে আমি দু জায়গায় ইঞ্জিনিয়ারিং শিখেছি, একটা হচ্ছে প্র্যাকটিক্যালি শিখেছি বিওসিতে ওনার 9 বছরে, আর ওনার একাডেমিক লাইফে যেটা বুয়েটে শিখেছেন ওখানে হচ্ছে থিওরিটিক্যাল অ্যাকাউন্টেন্ট হয়েছে। সো বেসিক্যালি চার্টার অ্যাকাউন্টেন্সি এমন একটি প্রফেশন, এটি আসলে সর্বজন স্বীকৃত এবং সবাই জানে যে অ্যাকাউন্টিং একটা অর্গানাইজেশনের অ্যাজ এ প্রফেশন। অ্যাকাউন্টিং বেসিক্যালি আমরাকে হার্ট বলি, কেউ কেউ হার্ট বলে, কেউ কেউ বলা হয় ব্রেন বলে। হ্যাঁ, অবভিয়াসলি যদি হিউম্যান বডিকে একটা স্ট্রাকচার ধরেন, ফাইন্যান্স একটা পিভটাল রোল প্লে করে। তো সেখানে যখন আপনি খুব সাকসেসফুল হবেন তখন আপনার যেমনি ভাবে আপনার খুব ভালো একাডেমিক থিওরিটিক্যাল নলেজ থাকতে হবে ইন টার্মস অফ অ্যাকাউন্টিং, অ্যাজ ওয়েল অ্যাজ হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে। তো সিএ এমন একটা প্রফেশন, এটি সারা পৃথিবী ব্যাপী আমরা জানি যে আমরা রয়্যাল চার্টার অ্যাকাউন্টেন্সি যেভাবে শুরু হয়েছে, যেটা হচ্ছে আমরা বলি যে রানীর সনদ প্রাপ্ত অ্যাকাউন্টেন্ট বলে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিন হচ্ছে রানীর সনদ। প্রফেশনটা এমন হয়েছে যে আপনি 3 বছর 3.5 বছর আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন, সঙ্গে অবভিয়াসলি আপনি সিএ ফার্মে ঢোকার পর একটা সার্টেন টাইম আপনার প্রভিশন পিরিয়ড থাকবে, এরপর আপনি রেজিস্ট্রেশন পাবেন, তার হয়তো ক্লাস নিয়ে অলমোস্ট 1 বছর পরে আপনি পরীক্ষায় বসবেন। সো যখন একজন পরীক্ষার্থী ফার্স্ট লেভেল তার পরীক্ষায় বসে তখন সে অলরেডি তার একটা 1.5 বছরের এক্সপিরিয়েন্স থাকে। সো তার এক্সামটা কিন্তু অন্য আপনার একাডেমিক অথবা আদার যে প্রফেশনাল বডিগুলো আছে তার সঙ্গে সি এর বেসিক ডিফারেন্সটা হচ্ছে সে থিওরিটিক্যালি ইজ ভেরি সাউন্ড, সঙ্গে সঙ্গে সে প্রথম পরীক্ষা বসছে অ্যাটলিস্ট একটা 1.5 বছর এক্সপিরিয়েন্স নিয়ে। ফলে সিএ অ্যাজ এ প্রফেশন বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই অ্যাকসেপ্টেবিলিটি আসছে, বিকজ এই প্রফেশনটাই হচ্ছে বোথ ওয়ে। আপনি থিওরিটিক্যালি খুব সাউন্ড হতে হবে। আপনি জানেন যে সিএ প্রফেশনের পাশ করতে গেলে গতানুগতিক আমরা একাডেমিক যে 40 বা এইরকম একটা পার্সেন্টেজ পেলেই আমরা পাস করে ফেলি। সিএ প্রফেশনের পাসটা প্রফেশনাল এক্সামের পর একটু ডিফারেন্ট হয়, একটু অ্যাভারেজে 50% পাস মার্ক পেতে হয়, সঙ্গে সঙ্গে আপনার প্র্যাকটিক্যালি যে কাজ করার যে সুযোগটা পান। সো এখানে একটা হিউজ অপরচুনিটি থাকে যে আপনি এটা ব্লেন্ড হয় প্রফেশনালি,
আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সঙ্গে সঙ্গে আপনার থিওরি। অবশ্যই। ফলে অ্যাজ এ প্রফেশন অবভিয়াসলি সিএ প্রফেশন যদি কেউ আসেন, যদি তার অ্যাকাউন্টিং প্রফেশনে নিজেকে এস্টাবলিশ করতে চান, নিজেকে যদি ফিউচার, আপনি যেমনটি বলছিলেন যে আমি অলমোস্ট লাস্ট 11 ইয়ার্স ধরে সিএফও হিসেবে ছিলাম একাধিক বিগ অর্গানাইজেশন। লাস্ট আমি সুপারস্টার গ্রুপে ফাইন্যান্স ডিরেক্টর, কোম্পানি সেক্রেটারি ছিলাম। এখন যদিও আমি ফাইন্যান্স অ্যাডভাইজার বা কনসালটেন্সি করছি, অ্যাজ ওয়েল অ্যাজ ওনাদের বোর্ডে আছি অনারারি নমিনেটেড ডিরেক্টর হিসেবে। এর আগে আমি কল্লোল গ্রুপে ছিলাম, রহিম আফরোজে ছিলাম, শান্তাই হেড অফ ফাইন্যান্স ছিলাম। সো অনেকগুলো অর্গানাইজেশনে কাজ করি। সো আমি মনে করি আমার আপনি যেমনটি বলছিলেন যে চার্টার অ্যাকাউন্টেন্সি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি, চার্টার সেক্রেটারি এবং অবভিয়াসলি ল ব্যাকগ্রাউন্ডের আমি, আর অ্যাকাউন্টিং এ তো অবভিয়াসলি পড়েছি। সো এই সমস্ত কিছুর ভিতর সিএটা এই দিক থেকে একটু ইউনিক বলতে পারবো যে আসলে এখানে আপনার সুযোগ থাকে আপনার ছাত্র অবস্থায় অন জব একটা ট্রেনিং হয়ে যায়। এটি হচ্ছে অন্যদের সঙ্গে একটু ডিফারেন্স আছে। স্যার অনেক ধন্যবাদ স্যার বিষয়টি আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার, স্যারের সাথে আমি পুরোপুরি একমত। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কিন্তু কেউ যদি কোর ফাইন্যান্সে আসতে চায় বা সিএফও হিসেবে কাজ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অন্যতম একটা সুন্দর এবং অন্যতম একটা ভালো একটা অপশন হতে পারে বলে আমি মনে করি। তো স্যার, জি বাংলাদেশে জি চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের পাশাপাশি আরেকটি ইনস্টিটিউটের মেম্বারদেরকে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এফআরএ 2015 অনুসারে বলা হয়েছে। তারা হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, আইসিএমএবি এর মেম্বারগণ। তো স্যার, আপনি তো আইসিএমএবি এর সাথে সিএমএ প্রফেশন নিয়ে অনেকদিন ধরে কাজ করেছেন। তো স্যার, তার জি। আলোকে যদি আমাদেরকে একটু একটু স্যার বলতেন, কেউ যদি গ্রাজুয়েশন শেষে কিংবা এখন তো সিএমএ ডিগ্রি কিন্তু গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে আমরা হচ্ছে গ্রাজুয়েশন চলাকালীন সময় কিন্তু করতে পারছি। তো স্যার, রাইট। কেউ যদি সিএমএ প্রফেশনের মাধ্যমে তার ক্যারিয়ারকে বুস্ট আপ করতে চায়, তবে সেক্ষেত্রে সে মার্কেটে কি কি ধরনের অপরচুনিটি পেতে পারে, অথবা সিএমএ সিএমএ এর অ্যাকচুয়ালি মার্কেটে কি কি ধরনের রোল প্লে করতে পারে বলে স্যার আপনি মনে করেন? এক্স্যাক্টলি, আপনি ভালো বলেছেন। তবে আপনাকে যদি আপনার মানে অনুমতি ক্রমে একটু কারেকশন দিই, সেটি হচ্ছে অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই। দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, যেটির উপরে আমার একাধিক সেমিনারে আমি পেপার প্রেজেন্টার ছিলাম। কিন্তু সিএমএ অ্যাজ এ প্রফেশন কিন্তু শুধুমাত্র 2015 এর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, এফআর অ্যাক্টেই অ্যাকনলেজ তা না। আপনি যদি দেখেন যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, মানে বাংলাদেশের সিএ হচ্ছে সারা পৃথিবীর অন্যতম প্রাচীন অ্যাকাউন্টিং প্রফেশন। স্বাভাবিকভাবে বাংলাদেশেও কিন্তু ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, যেমন আমি যে ফার্ম থেকে সিএ কোয়ালিফাই করেছি, একাশেমান কোম্পানি, বাংলাদেশের সবচেয়ে পুরনোতম ফার্ম। এই ফার্মটি শুরু হয়েছে 1953। তার মানে আমাদের যে প্রিন্সিপাল ছিলেন, মানে মূল যিনি ছিলেন কাশেম স্যার, উনি অবভিয়াসলি ব্রিটিশ কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, ওখান থেকে শুরু হয়েছে। সিএমএও কিন্তু বাংলাদেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি শুরু হওয়ার আগে পাকিস্তান আমলেও ছিল, এবং সেইখানে পাকিস্তান আমলের কিন্তু ব্রাঞ্চ ঢাকাতে ছিল। সো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সিএর যে প্রথম মানে আইনটা আসে, সিএ অর্ডার 1973। আর আইসিএমএবিতে রিসেন্টলি অ্যাক্ট হয়েছে, বাট তার আগে কিন্তু অর্ডিন্যান্স বলেই ছিল, দ্যাট ইজ 1977 এর অর্ডিন্যান্স। সো ওই যদি আমি থিওরিটিক্যালি ধরি, 1977 থেকেই কিন্তু অ্যাজ এ প্রফেশন অ্যাকনলেজ ছিল এবং বাংলাদেশে। তবে এখানে যেহেতু অনেকেই এ নিয়ে বিভিন্ন ধরনের কথা আসে, প্রফেশনাল রাইভারি কাজ করে কিছুটা কিছুটা, এটা থাকেই, সারা পৃথিবীতেই আছে। আপনি যখন কিন্তু আমি যেহেতু সবগুলো প্রফেশনাল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, প্রফেশনাল চার্টার অ্যাকাউন্টেন্সি এবং চার্টার সেক্রেটারি কাউন্সিলেও এখন আছি, আমি সবসময় হাম্বলি একটা কথা বলি, খুবই বিনয়ের সাথে বলি, যে প্রত্যেক বাংলাদেশের ইকোনমিতে যে সাইজ, আমি প্রায়শই বলি যে আপনি যদি ধরেন যে বাংলাদেশের এখন 2 লাখের উপরে রেজিস্টার্ড কোম্পানি আছে, পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি, যারা হচ্ছে আরজেসি তে রেজিস্টার্ড। ধরলাম তার 50% যদি অ্যাক্টিভ কোম্পানি হয়, তাহলে 1 লাখ কোম্পানি। সো 1 লাখ কোম্পানি যদি একজন কোয়ালিফাইড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট প্রয়োজন হয়, আমরা প্র্যাকটিসিংটা বাইরে রাখছি, সো সেখানে কিন্তু আপনার 1 লাখ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট প্রয়োজন হয়। তো অবভিয়াসলি নট অনলি আমি শুধুমাত্র সিএ অথবা সিএমএ বলবো না, আমি এর সঙ্গে, আমি যদিও চার্টার এসএসসি এর ওদের সাথে একটু কাজ করেছি কিছুদিন, ওদের কিছুটা অ্যাডভাইজিং করেছি, বাট সেটির পরিপ্রেক্ষিতে বা সীমা যদি বলেন, আমি আসলে একটু বড় মন নিয়ে জিনিসটা দেখতে চাই। সো সেখানে কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্সি যেমন আমাদের সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্র্যাকটিক্যাল কারণেই পুরনো প্রফেশন, এবং এই প্রফেশনের ভিতরে একটা কিন্তু আভিজাত্য অবভিয়াসলি আছে সেই ব্রিটিশ আমল থেকে। সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি এই প্রফেশনটাও কিন্তু অনেক প্রমিজিং। আপনি যদি দেখেন যে
চার্টার্ড অ্যাকাউন্টেন্সি মূলত যদি জব করার থেকে প্র্যাকটিস ওরিয়েন্টেড বেশি, এবং আমরা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লাইফের একটা পর্যায়ে, অবভিয়াসলি আমি যখন প্র্যাকটিস আসছি জাস্ট 40 ক্রস করার পরই অনেকেই কিন্তু স্বপ্ন থেকে আলটিমেটলি প্র্যাকটিস করে। বাট সিএম এরা দেখেন যারা জব করছে বাংলাদেশের সহ সারা পৃথিবীতে কিন্তু নাম্বার অফ কোয়ালিফাইড সিএমএ আছেন যারা গ্লোবালি বিভিন্ন বিগ মাল্টিন্যাশনাল কোম্পানির কিন্তু সিএফও বা ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে কাজ করছে। তো তার মানে অ্যাজ এ সিএমএ প্রফেশন তো অবভিয়াসলি বাংলাদেশের সমস্ত আইন বলে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, যদিও চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা কিন্তু অডিট এক্সপার্ট এবং স্ট্যাটুটরি অডিট ম্যানেজমেন্ট, যেটাকে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং অ্যাজ এ সিএফও সব রোলই প্লে করতে পারে। সিএমএরা হয়তো অডিট তো অবভিয়াসলি করতে পারবে না যেহেতু আইন বলে, কস্ট অডিটটা লিমিটেড আকারে আছে, বাট এটিও একটি প্রফেশন এবং কোনোভাবেই একটাকে আমি যদি বলি প্রতিদ্বন্দ্বপূর্ণ বলি, যদি রাইভেলি প্রফেশন বলি, এটা বলা ঠিক হবে না। বরং আমি মনে করি যেমন ধরেন আমি যখন সুপারস্টার গ্রুপে ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, আমার টিমে একাধিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল যারা হচ্ছে যে সিএফও, তারপরে জিএম ফাইন্যান্স বা ফাইন্যান্স কন্ট্রোলার, আবার জিএম কস্টিং বা ডিজিএম কস্টিং উনি কিন্তু কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আবার হেড অফ অডিট উনি হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্টিং টিমে একাধিক সিএমএ আছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং টিমে একাধিক সিএমএ আছে। সো এখানে কিন্তু সহ অবস্থান এবং অ্যাজ এ প্রফেশন এখানে আসলে ওই পার্টিকুলার প্রফেশনের থেকেও আপনি তো কোয়ালিফাই করবেন পড়ালেখা করে, বাট ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আপনার কতটুকু, আপনি অর্গানাইজেশনকে ওন করছেন, আপনার কাজের প্যাটার্ন, লার্নিং অ্যাটিটিউড, নতুন করে রেগুলার আপডেট থাকা, এই ধরনের প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি যেটাই বলেন এটি কিন্তু লাইফ লং প্রফেশন। যে আপনি একবার পড়লেন, আপনি একবার আইএফআরএস পড়েছেন, একবার ফাইন্যান্স অ্যাক্টের ইনকাম ট্যাক্স পড়ে ফেলেছেন, কোম্পানি অ্যাক্ট পড়ে ফেলেছেন, বা আদার রিলেটেড অ্যাক্ট রেগুলেশন রুলস পড়ে ফেলেছেন, শেষ? নট লাইকলি। আপনাকে প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন জানতে হবে। সো একটা প্রফেশন কিন্তু আপনাকে অ্যাক্সেস দেয় তাদের একটা ডেজিগনেশন ইউজ করার জন্য। এরপরে আপনি হয়ে যান একজন সিএম এর প্রতিনিধি, আপনি হয়ে যান একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে প্রতিনিধি। সেখানে আসলে আপনার নিজস্ব আপনার ভালো মন্দের উপরে কিন্তু এই প্রফেশনের ব্র্যান্ডিংটা অনেক। আমি মনে করি যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের আজীবন পড়ালেখার একটা জায়গা থাকতে হবে। ওকে জি, অনেক ধন্যবাদ স্যার, বিষয়টি অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার, সিএ এবং সিএম এর পাশাপাশি কিন্তু বাংলাদেশে আরো একটি মানে রয়েছে, প্রফেশন রয়েছে, যেটাকে বলে চার্টার্ড সেক্রেটারি বা সিএস প্রফেশন। কিন্তু মানে অতি মানে দুঃখজনক হলেও সত্য যে আমরা সিএ বা সিএমএ নিয়ে যেভাবে কথা বলি, বা আমরা সিএ বা সিএমএ কে যেভাবে ব্র্যান্ডিং করি, চার্টার্ড সেক্রেটারি প্রফেশনটি কিন্তু সেভাবে মানে আলোচনা বা সমালোচনা কিন্তু পায় না। স্যার, আপনি স্যার নিজেও একজন চার্টার্ড সেক্রেটারি বা দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ আইসিএসবি এর একজন নির্বাচিত কাউন্সিল মেম্বার। তো স্যার, সে আলোকে যদি স্যার আমাদেরকে বলতেন যে চার্টার্ড সেক্রেটারি বা সিএস কোয়ালিফিকেশনটা কিভাবে একজন স্টুডেন্টকে হেল্প করতে পারে একটি কোম্পানিতে অথবা প্র্যাকটিসের ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে জাকারিয়া। সেটি হচ্ছে যে আপনি যেমনটি বলছিলেন, আমি যদি জাস্ট বাংলাদেশের আইনগুলোকে দেখি, সিএ ইনস্টিটিউট 1973 অর্ডার বলে, প্রেসিডেন্সিয়াল অর্ডার, সিএমএ 1977, চার্টার কিন্তু শুরু হয়েছে ঠিক এখনকার আইসিএসবি নাম, আইসিএসএমবি, বাণিজ্য মন্ত্রক পারমিশন নিয়ে শুরু হয়েছিল, কিন্তু সেটি আইন আকারে স্বাভাবিকভাবে আপনি এটি নতুন প্রফেশন, বাট আপনি কোনোভাবেই একটা অর্গানাইজেশনে কর্পোরেট গভর্নেন্স প্রফেশনকে যদি দেখেন, তাহলে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট যদি আপনি ধরেন যে উনি সিএফও হবেন, একজন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যদি হেড অফ কস্টিং বা উনিও সিএফও হন, তো অবভিয়াসলি অডিট হেড চার্টার অ্যাকাউন্টেন্ট বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হতে পারে। চার্টার সেক্রেটারি এই প্রফেশন বা এই পজিশনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই যে আপনি জানেন যে লিস্টেড কোম্পানির নিয়োগের ক্ষেত্রে সিএফও, হেড অফ অডিট এবং কোম্পানি সেক্রেটারি, এটা কিন্তু স্ট্যাটুটরি পজিশন, এবং এগুলো কিন্তু বোর্ড লেভেলে ডিসকাশন হয়, এদের রেমুনারেশন আসে। সো আপনি যদি কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন দেখেন, সেখানেও কিন্তু একজন কোম্পানি সেক্রেটারিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এই প্রফেশনটা হয়তো নতুন, এর পটেনশিয়ালিটি হিউজ, এবং স্বাভাবিকভাবেই নতুন প্রফেশন যেহেতু আসছে, আজকে 2010 ধরেন মাত্র 10 ইয়ার্স অফ অ্যাক্ট, সো এটিকে নিশ্চয়ই গোছাতে হবে, সময় লাগবে, সময়ের সঙ্গে সঙ্গে আগাবে। আজকে চার্টার সেক্রেটারি
চার্টার অ্যাকাউন্টেন্সি সেই ব্রিটিশ আমলে একটা প্রফেশন, অনেক পুরনো। বাংলাদেশের ইনস্টিটিউট, আমি তো বললাম যে বাংলাদেশের চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম, আমার ফার্মই 1953, দ্যাট ইজ অলমোস্ট 70 ইয়ার্স পুরনো চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম বাংলাদেশে আছে। সেখানে চার্টার সেক্রেটারি প্রফেশন হিসেবে একমাত্র 10 ইয়ার্স, বা যদি 1997ও ধরেন, তাও কিন্তু 20 বছর বা 22 বছরের একটা অর্গানাইজেশন। সো এটিকে সময় লাগবে, বাট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটার কাউন্সিলে রিসেন্টলি ইলেক্টেড হয়েছি। আমাদের কাউন্সিলের, যেমন ধরেন আপনি যেটা বলছিলেন যে ইন্টারমিডিয়েট পাস করার পরে সিএ এখন যেমনি পড়া যায়, অবভিয়াসলি গ্রাজুয়েশন শেষ করতে হবে। সিএমএও তাই করেছে। আমরা চার্টার সেক্রেটারিতেও কিন্তু কথাবার্তা ভিতরে আমরা আছি যে আমাদের আপনার এ লেভেল অলরেডি আমরা অ্যালাউ করছি, সঙ্গে সঙ্গে এইচএসসি মানে হায়ার সেকেন্ডারি এসএসসি যেটি হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমরা নিব। অবভিয়াসলি রেজাল্ট থাকতে হবে একটা সার্টেন লেভেল, যে জিপিএ 4+ দুটোতে থাকতে হবে, এবং অবভিয়াসলি এটি শেষ করার আগে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। এটি একদম নতুন, আমাদের লাস্ট কাউন্সিল মিটিং একটা আলোচ্য বিষয় ছিল আর কি। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার বিষয়টিকে অনেক সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আসলে স্যার, স্যারের সাথে আমিও একমত। কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিসের ক্ষেত্রে বা কর্পোরেট গভর্নেন্সের নিয়ে আমরা যে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু বোর্ড সেক্রেটারি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারে বলে আমরা সকলে মনে করি। সেক্ষেত্রে সিএস প্রফেশন কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইমার্জিং একটি প্রফেশন হিসেবে বাংলাদেশে আর কি ইস্টাবলিশড হতে পারে। তো তো যাই হোক, এসিসিএ কিন্তু বিশ্বব্যাপী অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সকে প্রমোট করে যাচ্ছে। তো স্যার, আপনি তো স্যার সম্প্রতি এসিসিএ বাংলাদেশের সাথেও কাজ করছেন, সে আলোকে যদি স্যার আমাদের একটু বলতেন যে এসিসিএ একজন স্টুডেন্টের জন্য দেশে বা দেশের বাইরে কি কি ধরনের সুযোগ আর কি তৈরি করতে পারে। না, এটিও আপনি একদম ঠিকই বলেছেন যে এসিসিএ আসলে বাংলাদেশে, যেহেতু আসলে আমি যেটা বলছিলাম যে সিএ একটা ইউনিকনেস আছে, যেটি হচ্ছে প্র্যাকটিসের কারণে। ধরেন আপনি একজন গ্রাজুয়েট অথবা একজন মাস্টার্স ছেলে যখন সে চার্টার অ্যাকাউন্টেন্সি সিএ তে ভর্তি হতেন, তখন কিন্তু উনি শুধু থিওরিটিক্যালি ওনার পেপারগুলো পাস করলেই হচ্ছে না। হ্যাঁ, ওনার কিন্তু সঙ্গে সঙ্গে 3.5 বছর, অ্যাটলিস্ট 3.5 বছরের একটা কোর্স তাকে প্রভিশন পিরিয়ড সহ কমপ্লিট করতে হচ্ছে, এবং অবভিয়াসলি ইন্টারমিডিয়েট পাস করার পর হলে এটা আরো 1 বছর বেশি হয়ে যায়। সো এইটা একটা ইউনিকনেস অফ চার্টার অ্যাকাউন্টেন্সি অ্যাজ এ প্রফেশন। বাট এসএসসিও কিন্তু গ্লোবালি যেটাকে হচ্ছে যে সবচেয়ে বড় সংখ্যক মেম্বারদের একটা অর্গানাইজেশন, সবচেয়ে বেশি মেম্বার গ্লোবালি। সো বাংলাদেশে এই প্রফেশনটা কম্পারেটিভলি নতুন, এর আগে মেম্বার সংখ্যা খুব কম ছিল। বাট আমি যে ওদের সঙ্গে কিছু কাজ করি, আমাদের একটা সিএফও ফাউন্ডেশন আছে, সে সঙ্গে ওদের একটা এগ্রিমেন্ট হয়েছে, সেইভাবে আমি যেটুকু জানি সেটি হচ্ছে যে তারাও কিন্তু তাদের মেম্বার বেস বাড়ছে। কেন বাড়ছে? ধরেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বাংলাদেশের, আমরা জানি যে টুইনিং প্রোগ্রামে আমরা ইংল্যান্ড ওয়েলসে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এখন মাত্র একটা কেস পরীক্ষা দিলেই বাংলাদেশের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিন্তু ইংল্যান্ড ওয়েলসের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পেয়ে যাবে। এটি তো আগে এই ডোরটা ওপেন ছিল না, এটা রিসেন্টলি হয়েছে, গ্র্যাজুয়ালি আসছে। বাংলাদেশের সীমা ঠিক সিএমএ বা অন্যদেরকে একই রকম ইকুয়াল অপরচুনিটি দেয়। বাট যদি আপনি এসএসসিএ ধরেন, সো বাংলাদেশে একজন কোয়ালিফাইড এসএসসিএ কিন্তু আর নতুন করে তেমন কিছু করতে হচ্ছে না। যদি উনি বাংলাদেশি ট্যাক্স পড়েন, তাহলে হয়তো ইউকে তে বা অন্য কোনো দেশে যদি প্র্যাকটিস করতে চান বা ওখানে কাজ করতে চান, তাহলে তাকে কিন্তু ওই দেশের ট্যাক্সটাকে পাস করতে হবে। বাট এসএসসিএ কিন্তু অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্ট বাংলাদেশে প্র্যাকটিসের সুযোগটা নেই। সেক্ষেত্রে এসএসসিএ মেম্বাররা, যেটা আমরা গত 15 ইয়ার্স ধরে দেখছি, যে বিভিন্ন চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্মে তারা শিখছেন, কাজ করছেন, এবং এভাবেই কিন্তু তারা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা পাচ্ছেন। বা তাদের যেহেতু প্র্যাকটিসিং লাইসেন্স নেই, লাইক সিএমএ বা সিএমএ দের মতো, সিএমএ কস্ট অডিটটা করতে পারে বা ফাইন্যান্সিয়াল অডিট তো করতে পারে না। ইভেন চার্টার সেক্রেটারি প্রফেশনেও কিন্তু চার্টার সেক্রেটারি অডিটটা হচ্ছে, আপনি দেখেন সিএস অডিট, এবং এখানে কিন্তু চার্টার সেক্রেটারি ফার্মগুলো প্রেফারেন্স পায়। যদিও একই সঙ্গে সেক্রেটারি অডিটটা কিন্তু আপনার সিএমএ ফার্মও করতে পারে, সিএ ফার্ম তো অবভিয়াসলি করতে পারে, আর চার্টার সেক্রেটারি ফার্ম। বাট চার্টার সেক্রেটারি হচ্ছে স্পেশালাইজেশন এই ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবেই আমরা যখন দেখতে যাই, মোস্ট অফ দ্য কেস চার্টার সেক্রেটারি ফার্ম পেলে তাদেরকে দিয়ে এই আপনার মানে কর্পোরেট যে রিপোর্টিং, সরি, যে সিএস যে অডিটটা হয় সেটা সাধারণত করা হয়। তো এই ক্ষেত্রে এসিসিও একটা প্রমিজিং প্রফেশন। বাট বাংলাদেশের হয়তো যেহেতু তাদের প্র্যাকটিসিং সুযোগটা নাই, একই সঙ্গে সঙ্গে বাংলাদেশের কমিউনিটি অত স্ট্রং হয়নি, এটি সময় লাগবে। বাট অবভিয়াসলি যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে এখন অনেক প্রফেশনাল মাইগ্রেট করছে। আমি সিএ এবং সিএমএ মেম্বার ডেটা, যেহেতু আপনি বলেছেন অলরেডি যে আইসিএমএ বা সিএমএ তে আমি
2011-এ কাউন্সিলে, লোকাল কাউন্সিলে ছিলাম, এরপর 16-এ আমি রিজনাল কাউন্সিলে ছিলাম, এখন চার্টার সেক্রেটারি কাউন্সিলে আছি। বাট সিএ ইনস্টিটিউটে বিভিন্ন কমিটিতে কাজ করার সুযোগ আছে আমাদের। কিন্তু সিএমএ এবং সিএ প্রচুর মেম্বাররা স্পেশালি ইউকে এবং অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করেছে। সো এসএসসিএ একটা নতুন উইন্ডো হতে পারে ইয়াং প্রফেশনাল। এবং এসএসসিএ কিন্তু যদি আপনি জাস্ট ইন্টারমিডিয়েট পাস করার পরে কিন্তু তাদের একটা রুট আছে, যেটাকে সিএটি রুট বলে। এই রুটের মাধ্যমে কিন্তু তারা এটিকে এটা করতে পারে আর কি। এটা কিন্তু একটা ভালো একটা অপরচুনিটি হিসেবে তারা, হ্যাঁ, অনেকে এই অপরচুনিটি, যেটি যেমনি ভাবে সিএমএ তো এখন আপনারা, আমি বোধ করি আপনি বোধহয় ফাইনাল ইয়ারে বা থার্ড ইয়ারে আছেন ফাইনাল, বাট ইউ অলরেডি এনরোলড ইন আইসিএমবি এবং বেশ কিছু পাস করেছেন। তো এটি কিন্তু আগে সুযোগ ছিল না। এটা একটা ভালো উইন্ডো যে আপনি, আর বিশেষ করে আমি ঢাকা ইউনিভার্সিটি বা আদার পাবলিক ইউনিভার্সিটির যে কোর্স কারিকুলাম, সেটি কিন্তু যখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি আইদার সিএমএ, সিএ বা চার্টার সেক্রেটারি বা এসএসসি যখন পড়বেন, এটি কিন্তু আপনাকে হেল্প করবে। বিকজ ওই পড়াগুলোই একটু হয়তো প্রফেশনালি একাডেমিকে আপনি বিবিএমবিতে পড়ছেন তার থেকে একটু ইনডেপথ পড়তে হয়, সঙ্গে সঙ্গে একটু প্র্যাকটিক্যালি অ্যাসপেক্টটা জিনিসটা দেখতে হয়, এবং কোশ্চেন সেটার এখানে ডিফারেন্ট, এক্সামিনার ডিফারেন্ট, রেজাল্ট পাশের মার্কস ডিফারেন্ট। সো একটু ডিফিকাল্টিস হলেও আই এম শিওর যে আপনাদেরকে এটা হেল্প করে। সিমিলারলি কিন্তু এসএসসি ওই অ্যাডভান্টেজটা নেওয়া যায় যে সঙ্গে সঙ্গে আপনার এই তারা ইন্টারমিডিয়েটের পরে শুরু করলে তারা এই কাজটা করতে পারে। এক্স্যাক্টলি স্যার। এসএসসি এর কিন্তু স্যার আমরা যদি দেখি যে বিভিন্ন সিপি এর সাথে কিন্তু এমওইউ রয়েছে। সেক্ষেত্রে কেউ যদি এসএসসি থেকে সিপিএ তে মাইগ্রেট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তার একটা ভালো একটা অপরচুনিটি এসএসসি থেকে প্রোভাইড করতে পারে বলে মনে করি। রাইট, এক্স্যাক্টলি রাইট। এইগুলো এখন গ্লোবালি সবগুলোই আছে। আপনার সিএ এর সঙ্গেও আয়ারল্যান্ডের সিএ, ইংল্যান্ডের সিএ এবং অস্ট্রেলিয়ার সিএ এর সঙ্গে কথাবার্তা চলছে। সিমিলারলি সিএম এর সঙ্গে কিন্তু আমরা জানি যে কানাডার সিজি এর সঙ্গে এগ্রিমেন্ট আছে। সো এখন আসলে কোনো প্রফেশনাল অ্যাকাউন্টিং বডি বা কোনো বিজনেস হাউস কিন্তু লোকাল থাকছে না, সব হচ্ছে গ্লোবাল হয়ে যাচ্ছে। বিকজ এটা গ্লোবাল ভিলেজ। এখানে আসলে আপনি একসময়, যেমন ধরেন একসময় কিন্তু মুক্ত অর্থনীতির যে কথাটা আসছে, আপনার নিশ্চয়ই শুনে থাকবেন, আপনার ছোট থাকবেন, আমি যখন আর্লি 90s তখন কিন্তু প্রথম এই টার্মটা আসে যে প্রোডাক্টটার উন্মুক্ত বিশ্ব হবে, মানে বর্ডারলেস, বাউন্ডারিলেস হচ্ছে প্রোডাক্ট বাই অ্যান্ড সেল। আগে তো কান্ট্রি ওয়াইজ ছিল। তো এখন কিন্তু অনেক আগেই শুরু হয়েছে যে সার্ভিসটাও স্পেশালি প্রফেশনালদের আপনার কোনো বাউন্ডারি থাকবে না, সারা পৃথিবী হবে আপনার কর্মক্ষেত্র। তো যেমনি ভাবে বাংলাদেশে অনেক ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, পাকিস্তানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এবং অনেকেই কাজ করে। যদিও আমাদের দেশের ইকোনমিতে আমাদের আরো সুযোগ আছে আমাদের প্রফেশনাল কোয়ালিফাইড সংখ্যা বাড়িয়ে নিজেদের এমপ্লয়মেন্ট এনশিওর করা। এই কোভিড পরিস্থিতি বলে যে কোনো সিচুয়েশন বলেন, বাইরের প্রফেশনালরা এখানে আসলে ঢালাওভাবে সুযোগ দেওয়াটা আমি যৌক্তিক মনে করি না অ্যাজ এ কান্ট্রি। বাট যদি বলি যে আপনি কিন্তু সারা পৃথিবী আপনার জন্য ওপেন, আপনি ইউ ক্যান পারসু ফর এনিহোয়ার। আপনি যদি নিজেকে সেটেল করতে চান ইউএসএ, ইউকে এবং ইভেন স্পেশালি কানাডা এবং অস্ট্রেলিয়া, এই জায়গাগুলো কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি, এই স্পেশালি অ্যাকাউন্টিং প্রফেশন কিন্তু একটা সুযোগ তৈরি করে দিবে আপনাকে। অ্যাকচুয়ালি স্যার, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর আস। তো স্যার এখন যদি স্যার একটা ব্যাংকিং ইন্ডাস্ট্রির দিকে যেতে চাই, যে কেউ যদি স্যার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে তার গ্রাজুয়েশনের পরে ক্যারিয়ার করতে চায় বা ক্যারিয়ারকে অ্যাক্সিলারেট করতে চায়, সেক্ষেত্রে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং প্রমোশনের জন্য ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কোন কোন ডিগ্রি বা কোয়ালিফিকেশন তাকে হেল্প করতে পারে বলে স্যার আপনি মনে করেন? আসলে ব্যাংকিং এর জন্য যেমন ধরেন, আমি যদি ব্যাংকের কয়েকটা জেনারেল ব্যাংকিং যদি বলি, কেউ যদি মনে করেন রিটেল ব্যাংকিং বা এখানে থাকে, তাহলে আসলে তার জন্য প্রফেশনাল কোয়ালিফিকেশনের থেকে বেটার যে আসলে আদার যে সফট স্কিল, কানেক্টিভিটি, এগুলো কাজ করে। বাট আপনি যদি বলেন ব্যাংকার বাট উনি সিএফও এফইডি তে কাজ করে ফাইন্যান্সে, তো অবভিয়াসলি তার জন্য একইভাবে সিএ, সিএমএ, সিসিএ, সিমা এগুলো হেল্প করবে। ব্যাংকের যদি শেয়ার ডিভিশনে বা কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করতে চায়, অবভিয়াসলি তার সিএ, সিএমএ, চার্টার সেক্রেটারি বা সিএ বা সিএমএ এই জিনিসগুলো তাকে হেল্প করবে। আর জেনারেল যদি বলেন যে ক্রেডিট ডিভিশন বা ক্রেডিট রিস্ক ডিপার্টমেন্ট আছে, সিআরএম বলে, এইসব জায়গাগুলোর জন্য আমি সিএফএ টা কম্পারেটিভলি কাজ করে। আর যে কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন, সেটি আপনার সিএ বলেন, ইভেন সিএমএ, এসিসিএ, চার্টার সেক্রেটারি, এই প্রফেশনাল ডিগ্রিগুলো কিন্তু আপনি যদি লেটস সে আপনি জেনে খুশি হবেন যে অনেক সিএমএ মেম্বাররা তারা কিন্তু এখন কেউ কিন্তু এইচআর এ কাজ করছেন। এবং আমি আপনাকে নাম্বার অফ সিএমএ প্রফেশনাল বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলতে পারি তারা কিন্তু আপনার খুব ভালো কাজ করছেন হচ্ছে এইচআর ডিপার্টমেন্টে।
বিকজ যখন আপনি বেসিক, আপনি বটম লাইন ভালো বোঝেন, টপ লাইন বোঝেন, তখন আপনি সেলসে যান। আজকে আমাদের দেশে নাম্বার অফ সিওস আছেন এমএনসি এবং বিগ অর্গানাইজেশন গুলোতে। আপনি যদি ধরেন আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকো বলেন, অথবা যদি আপনি রবি বলেন, আপনি যদি আইডিএলসি বলেন, এই জায়গাগুলোই কিন্তু আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট লিড করছে। তার মানে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন ব্যাংক বলেন বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলে, এখানে তো হেল্প করে। বাট জেনারেল যারা ব্যাংকিং করবেন তাদের জন্য আমি মনে করি যে অবভিয়াসলি বিজনেস স্টাডিজ, দ্যাট ইজ হচ্ছে আপনার কমার্স ফ্যাকাল্টি অফ ঢাকা ইউনিভার্সিটি, আদার যে ইউনিভার্সিটিগুলোর যেটা বিজনেস অনুষদ আছে সেখান থেকে পড়া, প্লাস অনেক ক্ষেত্রে কেউ হয়তো আইবিএ থেকে এমবিএ বা এগুলো করতে পারেন। আমি যারা ফ্রেশার এডিশনাল কোয়ালিফিকেশনের কথা বলছি। অ্যাপার্ট ফ্রম দিস সিএফএ ইজ ভেরি রিলেভেন্ট আপনার যদি অ্যাজ এ ব্যাংকার অনেক দূর আপনি নিতে চান। আর সঙ্গে সঙ্গে এই ধরনের প্রফেশনাল ডিগ্রিগুলো আমরা এখন দেখেছি যে আমাদের মেম্বার, আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন সিএমএ এবং সিএতে, সিএফও এবং এফএডি তে ব্যাংকে কাজ করছে, এর বাইরে জেনারেল ব্যাংকিং এ কাজ করছে এরকম সংখ্যা অ্যাটলিস্ট 100 হবে। সো তারা কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, কিন্তু কাজ করছে হয়তো ব্রাঞ্চ অপারেশনাল ম্যানেজার বা ম্যানেজার, অথবা সে কোম্পানির ব্যাংকের ডিএমডি হিসাবে। আমাদের অনেক, ইভেন নাম্বার অফ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এমডি হিসেবে ব্যাংকে কাজ করছে। আমি বলতে পারি আমাদের প্রিমিয়ার ব্যাংক সহ অনেকগুলো ব্যাংকে কিন্তু এর আগে অগ্রণী ব্যাংক ছিল, এবি ব্যাংক ছিল, এই জায়গাগুলোতে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এমডি হিসেবে কাজ করেছে। সো এই ওভারঅল আপনাকে আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইকোনমি এটি যেমনি বুঝতে হবে, সঙ্গে সঙ্গে আপনার অবভিয়াসলি কমার্স যেটা আমরা বিজনেস স্টাডিজ এইখান থেকে ব্যাকগ্রাউন্ড হওয়াটা, রেদার আপনি ধরেন ইকোনমিক্সটা অনেকটা রিলেভেন্ট, বাট যদি বলেন যে আদার ডিসিপ্লিন, আর্টস ডিসিপ্লিনে থেকে বিজনেস ডিসিপ্লিন অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক্স, এবং এর সঙ্গে সঙ্গে আপনার সিএফএ বা আদার প্রফেশনাল ডিগ্রিগুলো অবভিয়াসলি ব্যাংকার হিসেবে আপনার ক্যারিয়ার গ্রো করার জন্য আপনাকে হেল্প করবে। অনেক ধন্যবাদ স্যার, বিষয়টা অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার এরপরে স্যার আমরা ক্যাপিটাল মার্কেটের দিকে আসতে চাচ্ছিলাম। স্যার অনেকটা স্যার মনে হয় যে কভার হয়ে গেছে অলরেডি, আপনি অনেকটা বলেছেন। তো স্যার, জি জি স্যার জি কেউ যদি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট, ফর এক্সাম্পল ইনভেস্টমেন্ট ব্যাংকিং বা এএমসি তে কাজ করতে চায়, সেক্ষেত্রে স্যার আপনার পরামর্শ কি থাকছে? যেহেতু আপনি ক্যাপিটাল মার্কেট নিয়েও বিশ্লেষণ করে থাকেন, সেক্ষেত্রে স্যার হ্যাঁ, স্যার এই বিষয়টি যদি স্যার আমাদের একটু বলতেন। এটি হচ্ছে আসলে একটা আগ্রহের বিষয়। যেমন ধরেন আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, বাট সিন্স 2006 আমার ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে অনেক আগ্রহ ছিল, পার্সোনালি ফলো করতাম। অ্যাপার্ট ফ্রম দিস আমার একটা বই আছে যেটি হচ্ছে, আমি এর আগে ডেইলি ন্যাশনাল নিউজ পেপারে আমার 60 সংখ্যায় পুঁজিবাজারে ক একটা বই, একটা লেখা বেরিয়েছিল সে শেয়ার বিজ পত্রিকায়। অ্যাপার্ট ফ্রম দিস ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, অবজারভার, ডেইলি স্টার, এসব পত্রিকা আমার লেখালেখি আসছে। পরবর্তীকালে ওইটা আমরা বই আকারেও রিসেন্টলি গত স্টক মার্কেটে এটি বেরিয়েছিল, আপনি দেখে থাকবেন যে পুঁজিবাজারে এখানে বেসিক একটা লেখা ছিল। যেটি আমি বলছিলাম সেটি হচ্ছে যে স্টক মার্কেটে যারা ধরেন ব্রোকার কোম্পানি বা মার্চেন্ট ব্যাংক বা ইস্যু ম্যানেজার, এইসব জায়গায় কাজ করার জন্য অবভিয়াসলি সিএফএটা খুবই রিলেভেন্ট। এর বাইরে তো আমি বলছি যে সিএসএম এসএসসিএ কাজ করবে। অ্যাপার্ট ফ্রম সিএম, যেখানে আমি আইএফআরএস এর জন্য লেকচার হিসেবে কাজ করি, গত এই কোভিড এর কারণে বন্ধ আছে, বাট লাস্ট 3-4টা যে ওদের যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় 1 মাস ব্যাপী, ওই প্রোগ্রামগুলো আমি পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে কাজ করি, স্পেশালি আইএফআরএস এ। বিআইসিএম, ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, এখানে কিন্তু বিআইসিএম এখানে 1 বছরের কিন্তু কোর্স আছে, যেটি আমার মনে হয় যে ক্যাপিটাল মার্কেট বা এই বিষয়ে যদি কেউ কাজ করতে চান তাহলে এই প্রফেশনাল ডিগ্রিগুলো তো আপনাকে অবভিয়াসলি হেল্প করবে। এর বাইরে স্পেশালাইজেশন আছে। এখানে আমি একটু অ্যাড করি, সেটি হচ্ছে বিআইসিএম এ আমি যতদূর জানি তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একটা মাস্টার্স ডিগ্রিও চালু করবে। তো যারা এখন বিআইসিএম এর 1 বছরের এই ডিপ্লোমা কোর্সটা পাস করবে, দে উইল গেট অ্যাডভান্টেজ টু ডু দেয়ার মাস্টার্স ইন ক্যাপিটাল মার্কেট। সো বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট আপনি জানেন, আমি আপনাকে শুধু অ্যাড করি, আমাদেরই শিক্ষক, আপনারও শিক্ষক, আমি যদি ইন্টারন্যাশনাল বিজনেসের মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড বিজনেসের ফার্স্ট ব্যাচের ছিলাম, আমাদের ব্যাংকিং পড়াতেন শিবলি স্যার, আমার পার্সোনালি খুব পছন্দের একজন ব্যক্তি এবং আমার ব্যক্তিগতভাবে খুব পরিচিত স্যার। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কমিশনার আসছে, আমি এবং আরো মিজান ভাই আসছেন, আমাদের আরেকজন কমিশনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছিল, পরে ওই যে মাস্টার্স ইন ট্যাক্সেশন, অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্সেশন যে ডিপার্টমেন্টটা করে উনি ওটার হেড ছিলেন। তো এখন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সেটআপ, আমি আশা করি বাংলাদেশের এই কোভিড বা অন্যান্য চ্যালেঞ্জগুলো, বিশ্ব অর্থনীতির প্রভাব, আমাদের অর্থনীতি, এগুলো থাকবে, বাট অ্যাপার্ট ফ্রম দিস ক্যাপিটাল মার্কেট ইজ ভেরি পটেনশিয়াল অন। যদিও এই বললে অনেকে এখন গাল বন্ধ করবেন যে আসলে মানুষ প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছে,
বাট স্টিল আমি যদি বলি অ্যাজ এ প্রফেশন গত 5-7 বছর, স্পেশালি 2010-এর যে একটা ডিবেকল বা একটা ধস বা বাবল ব্লাস্ট বলেন, এরপরে একটু খারাপ ছিল, বাট এটা কিন্তু একটা ভালো সেক্টর, এখানেও কাজ করার জন্য এই বিআইসিএম সহ এই জায়গাগুলো কাজ করার সুযোগ আছে, আমার মনে হয় এখানে পড়ালেখা করতে জি পারবে। স্যার, আমিও স্যার সেটাই মনে করি। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ভালো হোক, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের উপর সবার ট্রাস্টটা ফিরে আসুক, এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট বাংলাদেশের ইকোনমিতে কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে পারে বলে আমি মনে করি। যেহেতু আমাদের একটা বড় একটা ইকোনমি রয়েছে, সো আমাদের অপরচুনিটি রয়েছে। জি, সো এখানে কিন্তু ক্যাপিটাল মার্কেটে কিন্তু ক্যারিয়ারটাও একটা ভালো একটা অপরচুনিটি হিসেবে কিন্তু আমরা নিতেই পারি। অনেক ধন্যবাদ স্যার বিষয়গুলো এক্স্যাক্টলি। আমাদের এত সুন্দর করে মানে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো স্যার এখন স্যার একটু ফাইন্যান্স থেকে এইচআর এর দিকে জি। যেতে চাই। বাংলাদেশের এইচআর প্রফেশনালদের নিয়ে কাজ করে সর্ববৃহৎ সংগঠন যেটা হুম। বিএস এইচআরএম এর সাথেও কিন্তু স্যার আপনি কাজ করেন। তো স্যার সে আলোকে যদি বলতেন যারা এইচআর এ ক্যারিয়ার করতে চায় গ্রাজুয়েশনের পরে, সেক্ষেত্রে স্যার আপনার পরামর্শটা কি হতে পারে? থ্যাংক ইউ। আসলে এইচআর অ্যাজ এ প্রফেশন, আমরা যদি একটু পিছিয়ে তাকাই, এই গত 20 বছরে যদি বলেন ফাইন্যান্স বা অ্যাকাউন্টস অ্যাজ এ প্রফেশন, আমরা বলি যে সেই লেখক ওয়াসিলি অলির সময় থেকে, দ্যাট ইজ হচ্ছে আজ থেকে 600-700 বছর ধরে কিন্তু অ্যাকাউন্টিং প্রফেশন এগিয়েছে বা অ্যাকাউন্টিং প্রফেশন স্টাবলিশ। বাট এইচআর আমাদের দেশের অর্গানাইজেশন গুলো যদি 2000 এর আগে, 2000 সালের আগের ধরি, ওই এই এই শতকে এসে কিন্তু এইচআর প্রফেশনটা গ্রো করেছে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে অর্গানাইজেশন গুলো এইচআর এবং অ্যাডমিন ডিপার্টমেন্ট একসাথে ছিল, এবং মোস্টলি আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আমি আমার জাস্ট সিএমএ কোয়ালিফাই করার পর আমি সেনোফি অ্যাফিনিটিজে ইন্টার্নশিপ করতাম এবং কিছুদিন কাজ করেছি। এরপরে একাসেন থেকে আবার চার্টার অ্যাকাউন্টেন্সি করলাম। এটা আমার কোর্সের ভিতরে আমি কোয়ালিফাই করি, 1 বছরের অডিট ম্যানেজার ছিলাম। দেন আমি জাস্ট বের হয়ে 2008-এ জয়েন করি শান্তায়। যখন আমি শান্তায় 2008-এ জয়েন করি, তখন কিন্তু এইচআর এ একজন এক্সিকিউটিভ ছিল এবং ওটি কিন্তু ফাইন্যান্সের আন্ডারে ছিল। আমি যদি ওই সময় দেখতাম এইচআর ডিপার্টমেন্টটাই কিন্তু হবে, বাট যদি আপনি দেখেন লাস্ট 10 ইয়ার্সে কিন্তু এইচআর অ্যাজ এ প্রফেশন অনেক আগিয়েছে। যেমনটি বলছিলেন যে বাংলাদেশের এইচআর এর যে মাদার অর্গানাইজেশন বিএইচএসআরএম, ওখানে আমি ফেলো মেম্বার, এবং ওনাদের যে আগের প্রেসিডেন্ট বা কারেন্ট প্রেসিডেন্ট, ওনার সঙ্গে আমি অনেক কাজ করার সুযোগ হয়েছে। ওনাদের অনেকগুলো সেমিনারে আমি পেপার প্রেজেন্টার বা প্যানেলিস্ট ছিলাম এবং অনেকগুলো প্রোগ্রাম করেছি। সো যেটি বলছিলাম, এইচআর এমন একটা জায়গা যেখানে কিন্তু সুযোগ আছে ইন এ সেন্স যে স্পেশালাইজেশন এখনো কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটিতে এইচআর মেজর রিসেন্টলি শুরু হয়েছে। বাট আগেও যদি বলতেন যে এমবিএ তে কিন্তু এইচআর মেজর ভাবে ছিল না। যেটা ছিল আইপিএম বলতো, ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট, যেটা ছিল ওখান থেকে অনেকে শুরুর এইচআর গুরুরা কিন্তু মানে আপনার ওখানে ছিল আর কি, বুঝছেন, যেটাকে পার্সোনাল ম্যানেজমেন্ট বলা হতো। বাট এখন কিন্তু এইচআর এজ এ প্রফেশন দাঁড়িয়ে যাচ্ছে, এবং এটিও কিন্তু একটা অর্গানাইজেশনে কিন্তু এইচআর কে অনেক ইম্পর্টেন্স দেওয়া হয়, বিকজ হিউম্যান রিসোর্স ইজ দ্য আসলে আলটিমেট রিসোর্স। আমরা জানি যে বিল গেটস প্রায়শই বলে থাকেন যে আমার সমস্ত অ্যাসেট গুলো যদি নিয়ে যায়, আমার ইনটেনজিবল অ্যাসেট নাম্বার ওয়ান আমার হিউম্যান রিসোর্স যদি থাকে, আই উইল ট্রাই টু মানে অ্যাচিভ ইট, আর আমি রিগেইন করবো এই অ্যাসেট গুলো, আমি আবারও পাবো যদি আমার এইচআর ডিপার্টমেন্ট শুধু ডিপার্টমেন্ট বলছি না, টোটাল এইচআর মানে হিউম্যান রিসোর্সেস। সো হিউম্যান রিসোর্সের এই জায়গাটা এসে এইচআর ডিপার্টমেন্ট অনেক ভালো ভূমিকা পালন করতে পারে। বাট স্টিল আমি মনে করি বাংলাদেশের কালচারে এইচআর ডিপার্টমেন্ট এখনো ট্রায়াল এন্ড এরর বেসিসে আছে। এখান থেকে আসলে অনেক সুযোগ আছে অ্যাজ এ প্রফেশন এটাকে অনেক নেয়ার জন্য। স্পেশালি আমি বলবো কমার্স ফ্যাকাল্টির যারা ম্যানেজমেন্ট পড়ছেন, ইভেন আমি বলবো যে চার্টার সেক্রেটারিদের যে কোর্স কারিকুলাম, এখানে কিন্তু এইচআর এর উপরে কোর্স আছে। সো আমি মনে করি যে কোম্পানি সেক্রেটারির বাইরে যদি তারা এইচআর হিসেবে কাজ করতে চায়, একসময় এখন সিএইচআর মানে চিফ হিউম্যান রিসোর্স অফিসার বা এইচআর ডিরেক্টর, এই পজিশন গুলোতে কিন্তু সুযোগ আছে, এবং কোনোভাবেই কিন্তু ইম্পর্টেন্সের দিক থেকে খুব বেশি পিছিয়ে নেই এই প্রফেশন। সো একটা সুযোগ আছে কিন্তু যে আপনার এইচআর এ কাজ করা। তো এখানেও আমি বলবো যে অবভিয়াসলি কমার্স ফ্যাকাল্টি যারা পড়ছেন বা এখান থেকেই তারা মোস্টলি ইম্পর্টেন্স পেয়ে থাকেন। অনেক ধন্যবাদ স্যার। স্যার এখন স্যার একদিকে আসতে চাই, সেটা হচ্ছে স্যার আমাদের স্যার অনেকেই স্যার প্রফেশনাল ডিগ্রি আমরা অনেকেই নেই, বাট কিন্তু দেখা যায় এরপরেও কিন্তু একটা স্কিলের দিক থেকে ডেভেলপমেন্টের একটা গ্যাপ আর কি থেকে যায়। সেক্ষেত্রে স্যার আপনি যদি একটু বলেন যে অ্যাকাউন্টস বা ফাইন্যান্সে যারা প্রফেশনাল ডিগ্রি হিসেবে বা স্পেশালাইজ সেক্টরে যারা কাজ করবে, তাদের ক্ষেত্রে কোন কোন স্কিল থাকলে ভালো হবে এবং কোন কোন স্কিল নিয়ে তাদের সবসময় সবসময় আর কি ডিল করতে হয়, এবং কোন কোন স্কিলের দিকে তাদের এমফাসাইজ করা উচিত বলে স্যার আপনি মনে করেন?
আপনি খুবই এবার একটা রিলেভেন্ট কোশ্চেন করেছেন, আগেরগুলো আসলে গতানুগতিকই বলেছি, বাট এখানে যেটা হচ্ছে যে দেখেন, আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি একজন সিএমএ, আপনি একজন এসএসসি, আপনি একজন সিমা, আপনি একজন চার্টার সেক্রেটারি, সিএস, এটি আপনার একটা অর্গানাইজেশনে ঢোকার জন্য হয়তো আপনার প্রথম হিসাবে কাজ করবে, এনটি সার্টিফিকেট হিসেবে কাজ করবে, এন্ট্রি কিন্তু লেভেলে। আপনি যখন পারফর্ম করতে পারবেন না, আপনি যখন, তখন কিন্তু আর এই ডিগ্রিগুলো আপনাকে খুব একটা হেল্প করবে না। তো আপনার স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরেন আমরা যেমন অনেকগুলো কোয়ালিফিকেশন নিয়েছি, নট নেসেসারি একটা প্রফেশনই যদি আপনি খুব ভালো করে করেন, আর আপনি কাজের যে স্কিলগুলো আপনার প্রয়োজন, যেমন ধরেন যদি আপনি ফাইন্যান্সে কাজ করেন, তাহলে যদি আপনি এক্সেল খুব মাস্টার না হতে পারেন, মানে মাস্টারি বলছি আমি, এক্সেল ইটসেলফ কিন্তু এমন রোবাস্ট যেখানেই কিন্তু অনেক মাস্টারি করার হেল্প আছে, সুযোগ আছে। এর বাইরে এই যেমন ধরেন আমি সুপারস্টার গ্রুপে ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, এখন ওখানে অ্যাডভাইজার হিসেবে আছি। আমাদের কিন্তু অত বড় অর্গানাইজেশন না ইন টার্মস অফ মানে আমাদের ইন্ডাস্ট্রিতেও তো লাইটিং ইন্ডাস্ট্রি নাম্বার ওয়ান, বাট এটি তো অত বড় মানে অর্গানাইজেশন না। বাট আমরা কিন্তু 2016-17 এসে চিন্তা করলাম যে আমরা এসিপি ইমপ্লিমেন্ট করবো। এখন দেখেন, আমাদের আমাদের যে অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি যদি খুব প্রেজেন্টেশন স্কিলে ভালো না হন, আপনি যদি ইন্ট্রোভার্ট হন, আগে এক সময় ছিল যে অ্যাকাউন্টেন্টটা একটু ব্যাক অফিস থাকতো, তারা পিছনে বসে কাজ করলে হতো। এখন কিন্তু আসলে আদার ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করতে হয়, আপনার বিজনেস পার্টনারিং করতে হয়, যেটা কি বলি আমরা বিজনেসে ভ্যালুডিং করতে হয়, বোর্ডে বসতে হয়, ইসি মিটিং এ বসতে হয়, আদার এইচওডির সঙ্গে সেলস টার্গেট, সেলস অফার, এইচআর এর স্যালারি নেগোসিয়েশন সময়, অ্যানুয়াল ইনক্রিমেন্ট, অ্যাপ্রাইজাল, মানে অনেক জায়গায় আপনার ভূমিকা। সো আপনি যদি প্রেজেন্টেশন স্কিল ভালো না হয়, এটি কিন্তু খুব চ্যালেঞ্জ। প্রেজেন্টেশন স্কিল আপনি আদার যে মাইক্রোসফট স্পেশালি এক্সেল, পাওয়ার পয়েন্ট, এর বাইরে আপনার অটোমেশন, দ্যাট ইজ হচ্ছে আপনার যেটা বললাম এসিপি, ওরাকল, ইভেন কোন কোন অর্গানাইজেশন ট্যালি ইউজ করে, শুনলে মনে হতে পারে খুব ছোট একটা সফটওয়্যার, বাট এখানেও কিন্তু সুযোগ আছে। এর বাইরে ওরাকলের কথা বলেছি, কুইক বুক আছে। সো তার মানে আপনাকে আসলে বিজনেস অটোমেশন এবং এই জায়গাটা আপনার কিন্তু অনেক বুনশিয়াল থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং। আর বিজনেস কমিউনিকেশন স্কিল মানে প্রেজেন্টেশন এবং কমিউনিকেশন, যেটি প্রেজেন্টেশন কিন্তু শুধুমাত্র কমিউনিকেশন, কিন্তু আমরা বলতেই প্রেজেন্টেশন তা বুঝি না। হ্যাঁ, আপনি একটা মেইল লিখবেন, আপনি একটা কথা বলবেন, এটি নট নেসেসারি ইংরেজিতে হতে হবে, ইট কুড বি ইন বাংলা, ইট কুড বি ইন ইংলিশ, বাট ফ্যাক্ট ইজ হচ্ছে যে আপনি যদি বোঝাতে চাচ্ছেন আপনার রিসিভার কত স্মার্টলি আপনি তাকে অল্প কথায় আপনার মেসেজটা দিতে পারছেন, এটি ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশন স্কিল বা কমিউনিকেশন বললে আমরা ইংরেজি বুঝি, বা আমরা মনে করি যে পাওয়ার পয়েন্ট সুন্দর তৈরি করতে পারে, হ্যাঁ এটি একটি পার্ট, বাট আপনার কমিউনিকেশন স্কিল মানে আপনি যেটি বলতে চাচ্ছেন আপনার অডিয়েন্স জন্য এটি অল্প কথায় স্মার্টলি বুঝে যায়। এবং আপনি যে রেজাল্ট ওরিয়েন্টেড, অ্যাকশন ওরিয়েন্টেড কথাবার্তা বলেন, আপনি অনেক কথা বললেন, বাট আপনার কথার রেজাল্ট কি হবে, আপনি কি চাচ্ছেন, এটি বোঝা গেল না। ইন টার্মস অফ মেইল লেখা, ওভার কমিউনিকেশন, ইভেন হোয়াটসঅ্যাপ, এখন তো বিজনেস হোয়াটসঅ্যাপে আমরা প্রতিনিয়ত কমিউনিকেশন চালাচ্ছি। সো এখানে কিন্তু আপনাকে খুব স্মার্ট হতে হবে, এই স্কিলগুলো আপনার খুব প্রয়োজনীয়। অফকোর্স, অনেক ধন্যবাদ স্যার। স্যার, শেষে একটু স্যার জানতে চাই যে এখন তো স্যার আসলে কোভিড এর একটা মানে ইফেক্ট আমরা সবাই আমাদের পুরো আর কি বিজনেস কমিউনিটিকে মানে ফেস করতে হচ্ছে। সেই ক্ষেত্রে স্যার কোভিড এর কোভিড এর ক্ষেত্রে কেউ যদি মানে সিএ বা সিএমএ বা অন্যান্য প্রফেশনাল কোয়ালিফিকেশনের নিয়ে কেউ যদি কাজ করতে চায়, সেক্ষেত্রে সেক্ষেত্রে কি মানে কোভিড এর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তার ক্ষেত্রে হবে কিনা, এবং কিভাবে সেই ইম্প্যাক্ট বা চ্যালেঞ্জ গুলো আসলে ফেস করতে পারে বা ওভারকাম করতে পারে বলে আপনি মনে করেন? আসলে ওই ক্লিশেই হয়ে যায় একটা কথা আছে যে আপনি পার্সপেক্টিভ কি, আপনি কি গ্লাসটি ভরা পার্ট দেখছেন, হাফ ভরা না হাফ খালি, এটা একটা ইস্যু। হ্যাঁ, বিষয়টা এমনই, কোভিড কিন্তু সারা পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনাকে নাড়িয়ে দিয়েছে। সারা পৃথিবী গত অলমোস্ট, যদি চায়না আমি লেটার ডিসেম্বর ধরেই অলমোস্ট মোর দ্যান 6 মান্থ কোনো না কোনো ভাবে ইম্প্যাক্টেড। এখানে শুধু অ্যাকাউন্টেন্ট, প্রফেশনাল কমিউনিটি কেন বলো, সারা পৃথিবীর সমস্ত কিছু ইম্প্যাক্টেড। আপনার আপনি যদি বলেন যে আপনার এয়ারলাইন্স বলেন, হোটেল বিজনেস বলেন, আপনি এফএমসিজি বলেন, সব জায়গায় কিছু না কিছু। বাট আজকে আমি কয়েকটা থেকে শেয়ার করেছিলাম, প্রথম আলো বা কোনো একটা রিপোর্ট দেখলাম, সেটি হচ্ছে যে কিছু কিছু ইন্ডাস্ট্রি কিন্তু আবার এই জুনে এসে অনেক ভালো করেছে, স্পেশালি এফএমসিজি কিছু কিছু জায়গায়। তো এখানে কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টিং চ্যালেঞ্জিং, বিকজ সবাই কিন্তু এখন যেহেতু ফ্যাট মানে ওভার ফ্যাট যাদের আছে,
এটাকে কিন্তু বার্ন করার কথা বলছে, মানে অর্গানাইজেশনের ফ্যাটের কথা বলছি। সো দেখা যাবে যে এখন এমন কিছু স্কিল আপনাকে থাকতে হবে যে আপনাকে ডাবল কাজ করার ক্যাপাসিটি। হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে 20% এমপ্লয়ি কমিয়ে ফেলা হচ্ছে, এখন এই 20% কি পারফর্মার না, পারফর্মারদের কিন্তু কখনোই বাদ দেওয়া হবে না, বরং যারা নন পারফর্মার, আন্ডার পারফর্মার, যারা এই টেকনোলজি এখন কিন্তু এই সময় এসে বাসায় বসে অফিস করতে হচ্ছে। এই যে আপনি দেখেন, আপনি জুমে সমত, হ্যাঁ জুমে এই প্রোগ্রাম আমরা যে কথাটা বলছি, আজ থেকে আপনি 1 বছর আগে কি জুম টেকনোলজি এভাবে লাইভ প্রোগ্রাম করেছেন বা করার প্রয়োজন আছে? হয়নি। সো এখন কিন্তু এই যে টেকনোলজির সাথে কোপ আপ করা, অ্যাডাপ্ট করা, এটি কিন্তু সবচেয়ে জরুরি। এখন যারা এটা করতে চাচ্ছেন না, আপনি বাসায় বসে হোম অফিস করাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু আপনাকে ঠিকই সকালে যেমন আপনি 8টায় বা 7টায় ফজর নামাজ পড়ে বা সকালে উঠে রেডি হয়ে 8টা অফিসে বেরোচ্ছেন, এখন বাসায় কাজ করতে হলে আমি পার্সোনালি বোধ করি যে আপনার বাসায় একটা ডেস্ক থাকতে হবে। আপনি সকালে উঠবেন, ঠিকই গোসল করবেন, শেভ করবেন, অ্যাজ ইউজুয়াল বসবেন, আপনি যেভাবে কাজ করছেন। আদারওয়াইজ আপনি যদি ওই ইটবাটের ভিতর থেকে যান, তাহলে কিন্তু ইউ উইল বি ইন এ সিরিয়াস থ্রেট, তখন কিন্তু আপনি পারফর্মার হতে পারবেন না। এখানে আমি মনে করি কোভিড সিচুয়েশনে সফট স্কিল গুলো আরো বেশি লাগবে, টেকনোলজি ওরিয়েন্টেড বিজনেসের প্যারাডাইম শিফট হবে। এখন দেখেন সারা নীলক্ষেতের কথা বলেন, নীলক্ষেতে আমরা যে বই কিনতাম, বা এখন যে আপনি দেখেছেন যে কি পরিমাণ অনলাইন শপ শুরু হয়েছে, সমস্ত কমিউনিটি সবাই দেখি, আমি এই যে সিএমএ বা সিএ কমিউনিটি, চার্টার সেক্রেটারি, অনেকেই দেখি ই কমার্স শুরু করেছেন, ডেলিভারি অনলাইনে হচ্ছে। মানে ওভারঅল যে সাপ্লাই চেইন, এটি যেমন চেঞ্জ হচ্ছে, বিজনেস প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এই সময় এসে আপনাকে কিন্তু আরো বেশি কন্টেম্পোরারি হতে হবে, বিজনেস এবং এনভায়রনমেন্টের নিডটাকে অ্যানালাইসিস করতে হবে, সেই অনুযায়ী ইকুইপড হতে হবে, এবং অলওয়েজ প্রোঅ্যাক্টিভ পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। ঠিক আছে, এটি না হলে কিন্তু আপনি খুব বড় চ্যালেঞ্জে, যেমন ধরুন দেখুন, আমি কিন্তু আমার ফ্যামিলিতে একটা বড় ডিজাস্টার ছিল। আমার ফাদার উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, পরে উনি যখন মারা গেলেন কোভিড পজিটিভ হয়েছিলেন, তারপর আমার ফ্যামিলি মেম্বার সবাই কোভিডে পড়লাম। এটাকে একটা মানে বড় সময় আমাদেরকে একটা চ্যালেঞ্জ এবং একটা স্বাভাবিকভাবে মেন্টাল ফিজিক্যাল একটা স্ট্রেসের ভেতর থেকে। তার মানে কি আমি সব ছেড়ে দিয়েছি? না, এটি করা যাবে না। সেটি হচ্ছে যে আপনি, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় ফেলবে, আপনি পরীক্ষায় পড়বেন, বাট এখান থেকে বের হয়ে আসে কিভাবে? বিকজ আপনি কিন্তু এজ এ অ্যাকাউন্টেন্ট একটা অর্গানাইজেশনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আপনার মরালি খুব হাই থাকতে হবে, আপনার মরাল হাই থাকতে হবে। আপনাকে কিন্তু চেঞ্জ সিচুয়েশনের সাথে অলওয়েজ চেঞ্জ ম্যানেজমেন্ট, যেটি ম্যানেজমেন্টের সাথে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি অবসলিট হয়ে যাবেন, আপনি কিন্তু একসময় আপনার নো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড হয়ে যাবে। সো এটা আমার কাছে মনে হয় যে এটা ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ স্যার বিষয়গুলো এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। স্যার আমরা স্যার অনুষ্ঠানের একবারে শেষ দিকে চলে এসেছি স্যার। এখন যদি স্যার আমরা একটু অডিয়েন্সের কোশ্চেন নিতে চাই, সেক্ষেত্রে স্যার আপনি স্যার যদি হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। ওকে স্যার, হ্যাঁ শিওর, আমরা একটু অডিয়েন্সের কোশ্চেনের দিকে যাচ্ছি। জি। মোহাম্মদ ইমরানুল্লাহ ভাই একটি ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন, আর কোশ্চেনটি আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো। তিনি বলেছেন যে বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়ান সিএদের ভ্যালু কেমন হতে পারে? এখন সেটি হচ্ছে কি, আপনি যদি দেখেন বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কিন্তু ইন্ডিয়াতে, কিন্তু আমি 2008 একটা কনফারেন্সে গেলাম, অল ইন্ডিয়া সিএ কনফারেন্সে। ওখানে তখনই কিন্তু আপনার এনরোল আর্টিকেল স্টুডেন্ট ছিল অলমোস্ট 3.3 লাখের মতো, কোয়ালিফাইড সংখ্যা মানে তখনই অলমোস্ট প্রায় 1 লাখের মতো। ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যেমনি ভাবে এখনো আমরা 2000 অনেকেই সিনিয়র চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা দেশের বাইরে কেউ কাজ করছে, আমি আমি আশা করি যে অ্যাক্টিভলি 1500 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা 1600 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশে কাজ করছে। সো এই ইন্ডাস্ট্রির ডিমান্ড আছে, আমাদের কিন্তু আরো বেশি কোয়ালিফাই করা দরকার। ইন্ডিয়ান চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের কোয়ালিটি মাচ মাচ বেটার দ্যান ইন্ডিয়ান চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, বিকজ ওদের এখানে আসলে অনেকটা এসএসসি যেমনি ধরেন কিছুটা একাডেমিক মোডে কিন্তু পড়া হয়। সো ওদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের কোয়ালিটি থেকে আমাদের অনেক বেটার, বাট স্টিল ওদের কমিউনিকেশন স্কিল ভালো, যেহেতু ইন্ডিয়া একটা বড় কান্ট্রি, তাদের মানে 20, 25, 30 ভাষা ইউজ করবে, আরো বেশি হবে। স্বাভাবিকভাবে তারা ইংরেজিতে ভালো, কমিউনিকেশনে ভালো, এই কারণে কিন্তু বাংলাদেশের অনেক ক্ষেত্রেই তারা কাজ করছে। বাট কোয়ালিটি ওয়াইজ, মেরিট ওয়াইজ কিন্তু বাংলাদেশ চার্টার্ড ইজ বেটার, বাট স্টিল এটা কিন্তু চ্যালেঞ্জিং। বাংলাদেশের জব মার্কেটে যেভাবে নাম্বার অফ ইন্ডিয়ান
নট অনলি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিছু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট কাজ করছে, আদার প্রফেশনাল কাজ করছে। এটি কিন্তু আমাদের জন্য একটু, শুধু ইন্ডিয়া কেন বলবো, শ্রীলঙ্কানরা কাজ করছে, পাকিস্তানের কাজ করছে। তো এখানে কিন্তু থ্রেড বলবো সঙ্গে সঙ্গে একটা অপরচুনিটি, যে আমাদের নিজেদেরকে আসলে নিজেদের উইকনেসটা, আমাদের নিজেদের সোয়াট অ্যানালাইসিস করতে হবে, কোথায় কোথায় উইকনেস আছে সেটি ইমপ্রুভ করতে হবে। তাহলে কিন্তু আমরা বেটার, মানে যে বেটার এটাকে এস্টাবলিশ করতে পারবো। আমি যেটি বিশ্বাস করছি আমি বেটার, এটাকে এস্টাবলিশ করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। তো এরপর মোর্শেদুল আলম সৌরভ ভাই একটি প্রশ্ন করেছেন যে এখন তো আমাদের আইটির ডিমান্ড অনেক বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কেউ যদি চায় যে ডেটা সায়েন্টিস্ট বা বিজনেস অ্যানালিটিক্স এইসব ক্ষেত্রে আর কি জবের ফিউচার বা বাংলাদেশে আর কি সুযোগগুলো কেমন হতে পারে, এ বিষয়ে স্যার আপনি যদি কিছু। প্রচুর। সৌরভ সৌরভ ও মানে আপনাদের সাথে আছে কুইজে ইন্টেলিজেন্ট মানুষ ইন্টেলিজেন্ট কোশ্চেন করেছে। সৌরভ হচ্ছে যে এসিসি এবং সিএম একসাথে করছে। সৌর কোশ্চেনটা ইজ ভেরি রিলেভেন্ট এবং খুবই চমৎকার। এই সেন্সে এখন কিন্তু টেকনোলজি বেস হয়ে যাচ্ছে। আপনি কিন্তু আপনি দেখেন সিম্পল, আমাদের দেশে এডুকেশন সিস্টেম এখন কোনো একাডেমিক ইনস্টিটিউট কি ফিজিক্যালি ক্লাস করতে পারছে? সব অনলাইন বেসিসে। তো ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, বিগ ডেটা অ্যানালাইসিস, রোবোটিক্স, এই জিনিসগুলোর উপরে যারা কাজ করবে, এবং ইভেন আপনি এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আপনাকে কিন্তু এইগুলো, এই যে আমরা আইসিএম রিসেন্টলি একটা প্রোগ্রামে সেলিম ভাই এবং আমি বলছিলাম যে এখন কিন্তু আমরা এবিসি যেটা বলতাম অ্যাপেল, এখন কিন্তু এবিসি চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু এ বলতে আর অ্যাপেল বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সো এখন কিন্তু টেকনোলজির পরিভাষা চেঞ্জ হয়ে গেছে। আপনি হচ্ছে মেশিন লার্নিং, হ্যাঁ, আপনার এই টার্মগুলো এখন কিন্তু চলে আসছে। আপনি কিন্তু আপনাকে কিন্তু খুব বেশি টেকনোলজির ব্যাপারে আপনাকে, এবং আপনি টেক সেভি হইতে হবে। যে অ্যাকাউন্টেন্ট বলেন, যে কোনো প্রফেশনে কাজ করেন, ইভেন সেলস আছে, এখন কিন্তু সেলসটাও অটোমেশন চলে আসছে। সো টেক সেভি হওয়া দরকার। আর অ্যাজ এ প্রফেশন সৌরভ যেটা করেছে হিউজ পটেনশিয়ালিটি। আমার মনে হয় যে এটি বাংলাদেশের থেকেও সারা পৃথিবীতে আরো বেশি। বাংলাদেশে স্বাভাবিকভাবে ফলো করে অন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে আস্তে আস্তে ফলো করে। সো বাংলাদেশে অপরচুনিটি আছে এবং সারা ওয়ার্ল্ডে অপরচুনিটি আছে। অনেক ধন্যবাদ স্যার। ইনামুল হক বলতে আমরা যেটা বলছিলাম আর্টিফিশিয়াল। জি স্যার, ওকে স্যার। স্যার প্লিজ কন্টিনিউ। জি, আমি বলছিলাম যে বলতে আমরা এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি। তো ওই মানে টার্মটাই চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? তো এখন আমরা সি বলতে ক্লাউড বলছি, ডিতে বলছে ডেটা ডাইনামিক্স বলছি। সো আলটিমেটলি কিন্তু স্টুডেন্টদের বই চেঞ্জ চলে আসবে। সরি, আপনি কন্টিনিউ করেন। জি, ওকে স্যার, অনেক ধন্যবাদ। ইনামুল হক নামে একজন কমেন্ট করেছেন, তিনি বলেছেন যে বর্তমানে করোনা ভাইরাসের কারণে কোম্পানিগুলোর আর কি পরিস্থিতি কেমন, বা কোম্পানিগুলো আসলে কি কি ধরনের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে। স্যার আপনি তো প্র্যাকটিস ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সেই বিষয়ে স্যার। হ্যাঁ, আমি আসলে নাম্বার অফ অর্গানাইজেশনে কনসালটেন্সি করছি, প্লাস অডিট করি। এখানে দেখেছি কিছু কিছু ইন্ডাস্ট্রি, স্পেশালি যারা ফুড নিয়ে কাজ করছে, মানুষের তো বেসিক নিড, ফুড ইন্ডাস্ট্রি কিন্তু খুব বেশি ইম্প্যাক্টেড হয়নি। বাট যদি বলেন রিয়েল এস্টেট, হ্যাঁ ইম্প্যাক্টেড। আপনি যদি বলেন যে আদার অর্গানাইজেশন, সো এটা আসলে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি চেঞ্জ আসছে। যেমন কনস্ট্রাকশন সবকিছু বন্ধ ছিল, এই মাসে দেখলাম, আজকেই এটা আমি শেয়ার করেছিলাম যে এই মাসে জুন মাসে আবার রড সিমেন্ট বা এই ধরনের প্রোডাক্ট একটু ডিমান্ড তৈরি হচ্ছে। বাট গত 3-4 মাস খুব স্লো ছিল। স্বাভাবিকভাবে আমি সুপারস্টার গ্রুপের বোর্ডে আছে, আমাদেরও কিন্তু প্রোডাক্ট গুলো একটু স্লো ছিল। আমি কম্পেয়ার করি যদি এপ্রিল মে জুনে কিছুটা ইয়ে করছে। বাট আপনি যদি ফুড ইন্ডাস্ট্রি বলেন এটি কমেনি, আপনি যদি সার্ভিস ইন্ডাস্ট্রি বলেন এটা বেটার হয়েছে। আজকে দেখেন, আপনি যদি বলেন যে যারা মোবাইল ডেটা নিয়ে কাজ করে অথবা যারা টেলিফোন অপারেটিং যে কাজ, তাদের প্রফিট বেড়েছে, তাদের সবাই এখন ফোনে কথা বলছে, ইন্টারনেট ইউজ বেড়েছে। সো ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি, বাট ওভারঅল কোভিড এর ইম্প্যাক্টটা নেগেটিভই মোস্ট অর্গানাইজেশনের জন্য, মোস্ট ইন্ডাস্ট্রির জন্য। অনেক অনেক ধন্যবাদ। মাসুদ রহমান নামে একজন কমেন্ট করেছেন, উনি বলেছেন যে এসিসিএ পাথওয়ে ব্যবহার করে কি সিপিএ করার সুযোগ আছে কিনা বা কিভাবে করা যায়, এই ব্যাপারে স্যার। হ্যাঁ, এসিসি এর সঙ্গে কিন্তু ইংল্যান্ডও সিএ, সিপিএ এগুলো করা যায়। মানে আমি এখন এসিসি তো গ্লোবালি ইন টার্মস অফ মেম্বারশিপ এন্ড স্টুডেন্ট নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড, নো ডাউট। হ্যাঁ, বাট এসিসিএ তে সব রুটি মোটামুটি আছে। আর ইভেন বাংলাদেশে চার্টার অ্যাকাউন্টেন্ট, ইংল্যান্ডের চার্টার অ্যাকাউন্টেন্ট ইজি হয়ে যাচ্ছে, সিএম এরা সিমা বা অন্য জায়গায় করতে পারছে। সো অবভিয়াসলি এসএসসি এর এই রুটটা ওপেন আছে। এবং আরো কিছু, মানে যেমন ধরেন কানাডাতে যদি দেখেন, কানাডাতে কিন্তু আপনার সিপিএ, সিজিএ,
সিএমএ, সিএ, এই সব কিছু মিলে কিন্তু এখন হচ্ছে সিপিএ কানাডা বা সিজিএ কানাডা হয়ে গেছে। সো সো এই টোটাল 3-4টা প্রফেশন কিন্তু মার্চ করে একই ডেজিগনেশন চলে আসে, সিজিএমএ বলে যেটাকে। সিজিএমএ বলে। তো সারা পৃথিবীতে কিন্তু এই কনভার্সেশন চলছে এবং সবাই কিন্তু চাইলে এই 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 রুটগুলো ইউজ করতে পারে তাদের সুযোগ সুবিধা মতো। অনেক ধন্যবাদ স্যার। তরিও ইসলাম নামে একজন কমেন্ট করেছে, তিনি জানতে চাচ্ছেন স্যার বিবিএ এবং সিএমএ একসাথে মেইনটেইন করা কি বুদ্ধিমানের কাজ কিনা, বিবিএ এর সাথে সিএমএ একসাথে মেইনটেইন করা? আপনি এটা আমার থেকে বেটার বলতে পারবেন, আপনি তাই করছেন, এটা আমার মনে হয় অ্যান্সারটা আপনি দিয়ে দেন। আপনি যেহেতু বিবিএ করছেন ঢাকা ইউনিভার্সিটিতে, বাংলাদেশের বেস্ট ইউনিভার্সিটি মানে হিসেবে, এবং সঙ্গে সঙ্গে আবার সিএমএ করছেন, তো আমার মনে হয় যে সম্ভব। অবভিয়াসলি আমি আমি আপনাকে সহ আর যাদেরকে চিনি তারা ভালো করছে, এটা আমার মনে হয় সম্ভব। বাট অবভিয়াসলি ফোকাস থাকতে হয় একটু, অবভিয়াসলি তারা একটু ট্রেড অফ করতে হয়। আপনি যদি দেখা যায় যে খুব বেশি প্রফেশনালটা ডিগ্রিতে বেশি সিরিয়াস হয়ে যায়, একাডেমিক খুব বেশি রেজাল্ট খারাপ হয়ে যায়। জ্যাকমার একটা ইন্টারেস্টিং কথা আমার মনে পড়ে। জ্যাকমা কোন একটা জায়গায় বলছিলেন যে আমি আমার ছেলে বা আমার সন্তানদের আমি প্রথম টপার হতে দেখতে চাই না, আবার একদম ব্যাক বেঞ্চার, মানে আমি যদি একটা ক্লাসের 100 স্টুডেন্ট থাকে আমি প্রথম 5-এও চাই না, আবার লাস্ট 5-এও চাই না। আমি চাই সে একটা মিডিওকার বা মিডিল রেঞ্জে, একদম রেজাল্ট খারাপ না, 20-25 থাকুক, সঙ্গে সঙ্গে আদার যে সফট স্কিল, আদার যে কমিউনিকেশন স্কিল, ওভারঅল যে ব্যালেন্স গ্রোথ। ধরেন আপনি আপনার শরীরের হাতটা যদি একটা হাতের থেকে আরেকটা হাত একটু বড় হয়ে যায়, আপনি কিন্তু পাওয়ারফুল বলবেন না, সেক্ষেত্রে কিন্তু বলা হয় বিকলাঙ্গ। সো আপনাকে কিন্তু আসলে একটা লাইফটাকে গুছিয়ে নিতে হবে, একটা পার্টিকুলার স্কিল বা জায়গায় আপনার স্পেশালাইজেশন লাগবে, কিন্তু ওভারঅল একটা আপনাকে কিন্তু ব্যালেন্স গ্রোথ লাগবে। সেক্ষেত্রে আপনি যদি বিবিএ সঙ্গে সঙ্গে সিএমএ বা সিএ বা এখন চার্টার সেক্রেটারি যদি এটা আইন, মানে আমরা যদি আসি গেলে চার্টার সেক্রেটারি করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একাডেমিক ওটা থেকেও সিরিয়াস থাকতে হবে, সঙ্গে সঙ্গে এটাকে চালাতে হবে। ইটস পসিবল, বাট অবভিয়াসলি আপনাকে তো কিছুটা বাড়তি পরিশ্রম করতেই হবে, এবং তা না করলে তো আসলে বাড়তি পরিশ্রম না করলে তো আমরা যেটাকে বলি যে এক্সট্রা অর্ডিনারি, অর্ডিনারি থেকে একটু এক্সট্রা করলে তো আপনি এক্সট্রা অর্ডিনারি হবেন। সো এক্সট্রা অর্ডিনারি হতে গেলেও এক্সট্রাটুকু তো করতেই হবে কিছুটা। অফকোর্স স্যারের সাথেও কিন্তু আমি একমত, আসলে কিন্তু চাইলে কিন্তু দুটো একসাথে করা যায়, জাস্ট একটু ব্যালেন্সিং করে চলতে হয়, এটা কিন্তু সম্ভব। একটু মানে এফোর্ট দিতে হবে, এফোর্টের জন্য কিন্তু এক্সট্রা মানে রিটার্নও আছে, আমরা কিন্তু সবাই জানি এক্সট্রা যদি আমরা রিস্ক নেই এক্সট্রা কিন্তু রিটার্নও আছে। অনেক ধন্যবাদ স্যার। এক্স্যাক্টলি। মুস্তাকিম মামুন একটু কমেন্ট করেছেন যে এমবিএ এর সাথে সিএমএ টা কন্টিনিউ করা যায় কিনা। আমি আশা করি উনি উত্তরটা পেয়ে গেছেন। বিবিএ এর সাথে যেরকম সম্ভব আমি মনে করি এমবিএ এর সাথে আরো ইজি হবে এটা, আরো বরং বিবিএ করার পরে, অবভিয়াসলি বিবিএ করার পরে যদি এমবিএ করে তো অবভিয়াসলি করা উচিত। আমরাও তাই করেছি। আমরা কিন্তু এমবিএ শেষ করে যদি সিএমএ তে আসতাম তাহলে কিন্তু 22-23 বা 24 বছর বয়সে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হতে পারতাম না, লেট হয়ে যেত। হ্যাঁ। সো অবভিয়াসলি এখানে কিন্তু আরো 4-5 বছর বয়স অ্যাড হয়ে যেত। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ স্যার। জি। রবিন খন্দকার নামে একজন কমেন্ট করেছেন, সিএফও কোর্স কিভাবে তার ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করতে পারে। স্যার আমরা সবাই জানি স্যার আপনি কিন্তু সিএফও কোর্স নামে একটি কোর্স চালু করেছেন, আপনার একটা অর্গানাইজেশন বি সলিউশন এবং চার্টার্ড অফিসার লিমিটেড। তো সিএফও কোর্স আসলে একজন ফ্রেশারের ক্যারিয়ারে আসলে কি ধরনের ভ্যালু অ্যাড করতে পারে স্যার বলেন? হ্যাঁ, আসলে আমি দেখেছি যে আপনাদের ব্যাচমেট বা কাছাকাছি হবে ঢাকা ইউনিভার্সিটি বিবিএ করা একটা ছিল, এই কোর্সটা করেছে। যদিও আমরা শুরুর দিকেই চার্টার সেক্রেটারি যেটাকে সিএফও কোর্স বলছে, এটা উদ্দেশ্য ছিল, আমি পার্সোনালি যদি বলি, আপনার কোশ্চেনই ছিল যে শুধু সিএমএ, শুধু সিএ, এসিসিএ, এর থেকে ইম্পর্টেন্ট কিন্তু আপনার অন জব পাওয়া। চার্টার অ্যাকাউন্টেন্সি প্রফেশন হিসেবে কিন্তু যে আপনি কিছু অন জব পাচ্ছেন, বাট আপনি যদি এসিসিএ বা চার্টার সেক্রেটারি অথবা সিএমএ করেন, আপনি শেষ করার আগে যদি অনেকে দেখা যায় যে জব করতে করতে করছে, আগাতে পারছে না। আবার অনেকে এজ এ ফ্রেশার স্টুডেন্ট হিসেবে শুরু করে দ্রুত শেষ করে ফেলছে, সিএমএ কোয়ালিফাইড, একদিনের জব এক্সপিরিয়েন্স নাই, সে কিন্তু আপনার জার্নাল এন্ট্রিটা ওভাবে বুঝছে না, সফটওয়্যার সম্পর্কে জানে না, বিজনেস মিটিং কেমন হয়, ইন্টারভিউ ফেস করাটা ওভাবে শিখে নেই, ইভেন সিভি রাইটিংটা শিখে নেই। এসব চিন্তা করেই আজ থেকে 2 বছর আগে আমরা কয়েকজন মিলে, বিশেষ করে আমরা সিএফও ফাউন্ডেশন থেকেই উদ্যোগটা নিয়েছিলাম, এর বাইরে বি সলিউশন এবং চার্টার্ড অফিসার লিমিটেড নামে একটা অর্গানাইজেশন করে এর মাধ্যমে শুরু করেছি। এটি মূলত 11টা কোর্স আমরা করি। এখানে বিজনেস কমিউনিকেশন,
স্কিল থেকে শুরু করে এক্সেল, আদার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে শুরু করে ট্যালি, এসএপি, কোম্পানি সেক্রেটারিয়াল, ইন্টারনাল অডিট, আইএস, সমস্ত আইএস গুলো। এর উপর আমার একটা বইও আছে, আমাদের একটা বই আছে আইএস এর থিওরি এন্ড প্র্যাকটিস পার্ট 1। আইএফআরএস এর একটা বই রিসেন্টলি বেরিয়েছে, এটা খুবই ভালো করছে মার্কেটে। আমার অনলাইন একটা অর্গানাইজেশন ই বাজার নামে একটা অর্গানাইজেশন এটি সেল করছে এবং প্রচুর পরিমাণে, আমি যতদূর জানি। এবং এর সঙ্গে সঙ্গে অন্যরকম যেটা হচ্ছে রকমারি.com বা নীলক্ষেতেও বইটা পাওয়া যাচ্ছে, ফারহান এবং রয়্যালে। তো এখানে আমি দেখেছি যে ওই কোর্সগুলো আমাদের আছে। আমরা কিন্তু আইএফআরএস এর উপর, আইএস এর উপর একটা পার্টিকুলার টপ সাবজেক্ট আছে, আইএফআরএস আছে, বিজনেস প্ল্যানিং এন্ড অ্যানালাইসিস, ইভেন ব্যাংকিং। আমরা কিন্তু অনেকে ব্যাংকিং বুঝি না, এলসি ম্যানেজমেন্ট, লোন কিভাবে পেতে হয়, এই বিষয়গুলো কিন্তু এখানে এই কোর্সের ভিতরে ঢুকানো আছে। এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, কোম্পানি সেক্রেটারিয়াল পার্ট থেকে এই সমস্ত জিনিসগুলো এখানে কভার করা আছে। সো অ্যাজ এ প্র্যাকটিক্যাল, এটি দিস ইজ নট এ ডিগ্রি, ইট ইজ এ কোর্স ফর 1 ইয়ার। এটি কিন্তু যারা করেছে, স্পেশালি ফার্স্ট এবং সেকেন্ড ব্যাচ অলরেডি মার্কেটে তারা চলছে, দে আর ভেরি, তাদের ফিডব্যাকটা অনেক ভালো এবং তারা কিন্তু অনেক লার্নিং এখান থেকে হয়েছে। থ্যাংক ইউ রবিন খন্দকার ফর ইউর কোশ্চেন। ওকে স্যার। মুন্সি শরীয়তুল্লাহ জুয়েল ভাই একটি কমেন্ট করেছেন, উনি আসলে জানতে চাচ্ছেন যে মানে গ্রাজুয়েট হিসেবে সফট স্কিল এবং হার্ড স্কিল মানে আর কি কতটুকু মানে গুরুত্বপূর্ণ, মানে স্কিল সেট আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অলরেডি স্যার অনেক কথা বলেছেন, তবুও স্যার যদি একটু সংক্ষেপে কিছু বলতেন। মুন্সি আর একজন খুবই পি একাডেমির ওয়ান অফ দ্য ফাউন্ডার, এবং আমি পার্সোনালি ওকে পছন্দ করি, খুব ইন্টেলিজেন্ট। দেখেন, সেও কিন্তু ওই, আমি যতদূর জানি যে বিবিএ শেষ করার করেই সঙ্গে সঙ্গে সিএম এনরোল করা, এরপরে এমবিএ করতে করতেই রমনাকে, যেটি কেপিএমজি রমনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করছে। হ্যাঁ, ও একটা ভালো কোশ্চেন করেছে, সেটি হচ্ছে অবভিয়াসলি আপনার হার্ড স্কিল তো দরকারই হয়, যেটাকে আমরা হার্ড স্কিল না বলতে পারি যে টেকনিক্যাল স্কিল। যেমন ধরেন, আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি অ্যাকাউন্টিং ভালো বুঝবেন, আপনি আইএফআরএস জানবেন, আইএস জানবেন, এটিকে ধরে নেওয়া হচ্ছে। ইভেন আপনি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, আপনি কিন্তু অডিটিংটা ভালো বুঝবেন, আইএসএ গুলো বুঝবেন, মানে যেটাকে বিএসএ করছিল এখন আইএসএ বলা হচ্ছে, এগুলো আপনি জানবেন, এটি ধরে নেওয়া হচ্ছে। কিন্তু আপনি যেটা শুরুতেই বললাম যে বিজনেস কমিউনিকেশন কেমন, আপনি অটোমেশনের উপরে কতটুকু নেক আছে, যেটা সৌরভ কোশ্চেন করলো, যে আপনি এখন কিন্তু রোবোটিক্স চলে আসছে, এখন কিন্তু ডেটা এন্ট্রি যেগুলো, এখন কিন্তু এন্ট্রি লেভেলে। আমি আরো একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটি হচ্ছে কিন্তু আমি বেশ কয়েকবার বলেছি, পিডব্লিউসির একটা রিপোর্ট আসছে যে এক প্রফেশনাল অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং এর প্রফেশনাল যারা কাজ করে, এদের জন্য একটা থ্রেট আছে কিন্তু অটোমেশনের জন্য। কিন্তু সেই অটোমেশনটা কোনটা, যেটি হচ্ছে যে আপনি ডেটা এন্ট্রি যিনি করছেন, উনি কিন্তু ওটাকে কিন্তু সাপ্লিমেন্ট করবে কিন্তু মেশিন মেশিন রিডেবল, আপনার স্ক্যান করে অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে, এটা ঠিক আছে। কিন্তু ব্যালেন্স শিট প্রিপেয়ার করা, অথবা ব্যালেন্স শিটের অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া, অথবা এটা অ্যানালাইসিস করা, রেশিও অ্যানালাইসিস করা, জেড স্কোর বের করা, এবং এখান থেকে ম্যানেজমেন্টকে একটা ইনসাইট দেয়া, যেটিকে হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্ট করা, একটা বিজনেসের ফিজিবিলিটি স্টাডি করা, ম্যানেজমেন্ট রিপোর্ট করা, এই জিনিসগুলো কিন্তু কখনো, তার মানে কি, আমি যদি বলি ডেটা এন্ট্রি বা যেটাকে অ্যাকাউন্টিং এন্ট্রি বলি, এটা যদি আমি প্রাইমারি লেভেলে জব বলি, আর সিএফও, হেড অফ ফাইন্যান্স, অথবা হেড অফ কস্টিং, হেড অফ ইন্টারনাল অডিট, এই পজিশন গুলো হচ্ছে টেকনিক্যাল স্কিলের সঙ্গে সঙ্গে ইন্টারপার্সোনাল স্কিল বা পার্সোনাল স্কিল, যেটা বলা হচ্ছে যে হিউম্যান স্কিলটা বা যে সফট স্কিলটা তাদের অনেক বেশি প্রয়োজন হয়, সেই জবগুলো কিন্তু আরো ভ্যালুয়েবল হবে। মানে মেশিন আপনাকে সাপ্লিমেন্ট করবে কোন জায়গায়, যেখানে আপনার জবকে অবসলিট করবে হচ্ছে ডেটা এন্ট্রির কাজগুলো। কিন্তু আপনি যখন মেশিনের ব্যাকগ্রাউন্ডে, যেমন এসিপি আমরা দীর্ঘদিন ইউজ করি বা এসিপি কাজ করেছি, এসিপি ডেটা এন্ট্রিটা হয়তো অটোমেটেড হবে, কিন্তু এসিপি ইমপ্লিমেন্ট করা যে প্রফেশনাল গুলো, এসিপির ট্রেনিং যারা দিচ্ছে, এটার ভিতরের যে আপনি একটা ইউজার ইন্টারফেস দেখছেন, আপনি কিন্তু স্ক্রিনে একটা জিনিস দেখছেন, এর পিছনে যে লজিক গুলো কাজ করে, এর পিছনে ডেটাকে গুলো ক্যাপচার করবে, এটাকে কিভাবে আপনার হচ্ছে ভিতরে আপনি যেভাবে দেখছেন সেভাবে তো কাজ করে না, এখানে প্রসেসটা কি হবে, একটা টেবিল থাকে কি হচ্ছে, এই যত আপনি এক্সপার্ট লেভেলে হবেন, দ্যাট ইজ হচ্ছে আপনার জবটা কিন্তু এক্সপার্ট লেভেলের জবের ডিমান্ড এবং এর পেমেন্ট এবং এর ইনকাম বাড়বে। কিন্তু এন্ট্রি লেভেলের জবগুলো অনেক ক্ষেত্রে যেগুলো রিপিটেড হবে, মানে একই জব বারবার হচ্ছে, যে একটা এন্ট্রি প্রতিদিন সকালে এন্ট্রি দিচ্ছে, সেই জবগুলো ছেড়ে পড়বে। বাট কোভিড পরিস্থিতি বলেন বা এই সিচুয়েশনে যারা কিন্তু হাই লেভেলে স্কিলড হবেন, তাদের জবের ডিমান্ডটা আরো বাড়বে। থ্যাংক ইউ মুন্সি ফর ইউর আস্কিং দিস কোশ্চেন। এরপর স্যার মাসুদ সিদ্দিকী একটি কমেন্ট করেছেন যে যারা সিএ পড়তে চায়, স্পেশালি
স্পেশালি হচ্ছে মিডল ক্লাস থেকে বা লোয়ার মিডল ক্লাস থেকে, তাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল ইস্যুগুলোর ম্যানেজমেন্ট গুলো আসলে চ্যালেঞ্জ মানে হচ্ছে কতটুকু চ্যালেঞ্জিং বা কিভাবে তারা এটাকে ম্যানেজ করতে পারে, ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল যে চ্যালেঞ্জ গুলো রয়েছে সিএ পড়ার ক্ষেত্রে, এ বিষয়ে স্যার আপনি যদি কিছু একটু বলেন। দেখুন, এখন ওই যে আমি যেটা বললাম যে অনেকে সিএ পড়তে চাচ্ছেন, হয়তো বিবিএ এমবিএ বা অনার্স মাস্টার্স শেষ করার পরে যদি আসেন, তখন কিন্তু ফ্যামিলি লেভেলে যদি মিডল ক্লাস বা ওরকম নিডি ফ্যামিলি হয়, তখন কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যায়। এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে সিএ ফার্মগুলো কিন্তু মোটামুটি বিগ ফার্মগুলো, যদি আপনার রেজাল্ট ভালো থাকে তাহলে কিন্তু এখন যেটা আর্টিকেলশিপ ফি কিন্তু স্ট্যান্ডার্ড। আমার ফার্মেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা স্টুডেন্টদের জন্য খাবার প্রোভাইড করি, একটা স্ট্যান্ডার্ড ফি আছে, চেষ্টা করি আর কি মিনিমাম লেভেলে ঢাকার মতো জায়গায় একজন মফস্বলের ছেলে এসে সাস্টেন করার জন্য। সো কিন্তু যদি এমন হয় আপনি বিবিএ শেষ করলেন, আরো বাবা মার ফান্ডিং এ মাস্টার্স শেষ করলেন বা এমবিএ শেষ করলেন, এরপর চার্টার অ্যাকাউন্টেন্সি পড়তে এসে আরো 3 বছর 4 বছর লাগিয়ে দিলেন, তখন কিন্তু এটা বার্ডেন হতে পারে। আমার সাজেশন হচ্ছে যদি কেউ সিএ পড়তে চান, মাস্টার্স এমবিএ তো পরবর্তীকালে করতেই পারবেন, জাস্ট বিবিএ শেষ করে যদি আসেন এবং সঙ্গে সঙ্গে আদার ছোটখাটো ইনকাম করার ব্যবস্থা। আমি কিন্তু এই কথাটা প্রায়ই বলি যে এখনকার স্টুডেন্টদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার কিন্তু একটু মাল্টিটাস্কার খুব বেশি হলে অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে যায় ফোকাস রাখা, বাট কিছুটা মাল্টিটাস্কিং হতে হবে, আপনার ইনকামটা ডাইভার্সিফাইড। শেয়ার করতে হবে কিছুটা, এবং অবভিয়াসলি ডাইভার্সিফাইড হতে হবে। অনেকে হয়তো টিউশন করছে অথবা পার্ট টাইম ক্লাস নিচ্ছে। একটু আগে যে কোশ্চেন করেছিল মুন্সি, ওই স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু আরেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, রমণের কাজ করছে, আবার নিজে সিএ পড়ছে। সো ওর কিন্তু আর ফ্যামিলি থেকে টাকা এনে পড়তে হচ্ছে না। সো এটা কিন্তু আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে আপনার সোর্স অফ ইনকাম নিজেকে কিছুটা করতে হবে। আসলে সবাই তো বাংলাদেশে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসার লোকের সংখ্যা অনেক বেশি, যারা হয়তো সিএ পড়ার জন্য আপনার মাস্টার্স শেষ করার পর 4 বছর বাবা বাবা মা বা ফ্যামিলি থেকে ফান্ডিং পাবেন, অনেক ক্ষেত্রে কিন্তু এটা নাও সম্ভব হতে পারে। ওকে স্যার, ধন্যবাদ। স্যার, কৌশিক সরকার নামে একজন কমেন্ট করেছেন, যদি আমি ওনার প্রশ্নটা বুঝতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে সিএমএ করে ইন্ডিয়াতে কি কাজ করার কোনো সুযোগ আছে কিনা, উনি হয়তো এটি সম্বন্ধে জানতে চাচ্ছেন। ও আমি কোশ্চেনটা বুঝতে পেরেছি। জি, ওকে স্যার, তাহলে স্যার প্লিজ আমার মনে হয় না, জি জি, আমার মনে হয় না যে বাংলাদেশের থেকে সিএমএ করে ইন্ডিয়ায় কোনো ওয়েভার নেওয়া বা ওখানে করা সম্ভব। ওই ধরনের কোনো টিউনিং প্রোগ্রাম বা মিউচুয়াল এগ্রিমেন্ট এমআরএ নাই ইন্ডিয়ান কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টদের সঙ্গে বাংলাদেশে কোনো এগ্রিমেন্ট নেই। সো বাংলাদেশ থেকে সিএমএ করে ওখানে এটা ওয়েভার নিয়ে কমপ্লিট করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, হয়তো তারা কেস টু কেস কিছুটা এক্সামশন বা ওয়েভার দিতে পারে, বাট দেয়ার ইজ নো এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া তো আসলে সিএমএ বলে, কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট বলে, ওদের সঙ্গে বাংলাদেশের সিএমএ ইনস্টিটিউটে এরকম কোনো মিউচুয়াল এগ্রিমেন্ট এমআরএ নেই আর কি, এটা আমি জানি। অনেক ধন্যবাদ স্যার। স্যার আমরা আর একটি প্রশ্ন নিয়ে আমরা স্যার আজকে সেশনটা শেষ করবো। স্যার, সাইফ আলম নামে একজন মানে জানতে চেয়েছেন, আমি যদি ওনার প্রশ্নটা বুঝে থাকি, যে ইসলামিক ফাইন্যান্স নিয়ে উনি মানে জানতে চাচ্ছেন যে ইসলামিক ফাইন্যান্সের উপর যে মানে কোর্স গুলো আছে বা ডিগ্রি গুলো আছে বাংলাদেশে, সেগুলোর মানে ফিউচার কেমন বা এক্ষেত্রে মানে ক্যারিয়ারটা কেমন হতে পারে, এ বিষয়ে স্যার যদি একটা আইডিয়া দিতেন। অবভিয়াসলি আমি জাকারিয়া ও কোশ্চেনটা খুব ইন্টেলিজেন্ট, ভালো কোশ্চেন করেছে। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক দিই। আগে কিন্তু ইসলামী ব্যাংক বা ফুল ইসলামী ব্যাংক বেশ কয়েকটা ছিল, বুঝছেন। এরপরে বছর 3-4 আগে একবারে প্রায় 10টা জেনারেল ব্যাংক তাদের ইসলামিক উইন্ডো ওপেন করার জন্য অথবা ইসলামী ব্যাংক কনভার্ট করার জন্য অ্যাপ্লাই করেছিল, তখন পারমিশন দেওয়া হয়নি। রিসেন্টলি আমরা দেখেছি যে আপনার স্ট্যান্ডার্ড ব্যাংক সহ আরো একটা ব্যাংকে ইসলামিক ব্যাংক হিসেবে কনভার্ট করার সুযোগ দিয়েছে। তার মানে গ্লোবালি কিন্তু ইসলামিক ফাইন্যান্স, শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর উপরে কিন্তু আগ্রহ তৈরি হচ্ছে। বিকজ আমরা ট্রেডিশনাল যে ব্যাংকিং বুঝি, এটার ক্ষেত্রে কিন্তু ইসলামিক রিসার্চার, ইসলামিক যারা বোদ্ধা আছেন, যারা স্কলার আছেন, ওনাদের ভিতরে কিন্তু কিছুটা আপত্তি আছে। তো শরিয়া ভিত্তিক যে ব্যাংকিং ব্যবস্থা, এটি যেমনি ভাবে গ্লোবালি জনপ্রিয় হচ্ছে, দেখেন এইচএসবিসির মধ্যে ব্যাংক সাদেক করছে, বা আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও কিন্তু শরিয়া ভিত্তিক, ওদের দুবাই ভিত্তিক যে শরিয়া টিমের হেড বাংলাদেশে এসেছিল, আমার একটা মিটিং করার সুযোগ হয়েছিল। আমি পার্সোনালি বিলিভ করি যে সারা পৃথিবীতেই প্র্যাকটিসিং মুসলিমদের সংখ্যা যেমনি বাড়ছে, আপনি জেনে খুশি হবেন সারা পৃথিবীর কিন্তু 25% পপুলেশন অলরেডি মুসলিম। এবং এটিকে এক্সপেক্ট করা হচ্ছে 2014 নাগাদ পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হিসেবে ইসলাম চলে আসবে। সো ইসলামিক ব্যাংকিং সিস্টেম কিন্তু বাংলাদেশে তো ব্যাপক জনপ্রিয় হচ্ছে। আপনি রিসেন্টলি দেখেছেন যে অনেক ব্যাংক ক্যাপিটাল এডিকুয়েসি রেশিওতে ভুগছে, অসুবিধা পড়তেছে, তাদের ডিপোজিট কম। ইসলামী ব্যাংকে তাদের
1,00,000 কোটি টাকা ডিপোজিট ছাড়িয়েছে। যদিও ইসলামী ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক ছিল, বোর্ড নিয়ে বিভিন্ন জায়গায় কিছু কথাবার্তা এসেছিল, স্টিল বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ কিন্তু ইসলামী ব্যাংকিং সিস্টেমের উপর আস্থার যে আছে তার প্রমাণ হচ্ছে 1,00,000 কোটি টাকা হচ্ছে তাদের ডিপোজিট। তো সেক্ষেত্রে আমি মনে করি ইসলামী ব্যাংকিং সিস্টেমের উপরে এক্সপার্ট হওয়ার জন্য যেসব বাংলাদেশের সুযোগ আছে, এবং এটি দুবাই ভিত্তিক বেশ কিছু বা লন্ডন ভিত্তিক বেশ কিছু অর্গানাইজেশন এর উপরে অনলাইন কোর্স আছে, এটি এটি অবশ্যই পটেনশিয়াল আমি আমি বিশ্বাস করি। ওকে স্যার, অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের আপনার মূল্যবান সময় আজকে আমাদের দেওয়ার জন্য। স্যার আমরা স্যার অনুষ্ঠানের একবারে শেষ দিকে চলে থ্যাংক এসেছি ইউ। স্যার। শেষে যদি স্যার অডিয়েন্সের উদ্দেশ্যে এবং আমাদের পি একাডেমিয়া টিমের উদ্দেশ্যে স্যার আপনি যদি কিছু বললে আমাদের সেশনটা একটু শেষ করার অনুমতি দিতেন। প্রথম হচ্ছে পি একাডেমি, আমি আপনাদেরকে, আপনি সৌরভ স্পেশালি মুন্সির সঙ্গে, মুন্সি জুয়েলের সঙ্গে অনেকদিন সৌরভ, আপনারা যে উদ্যোগটা নিয়েছিলেন, এবং আমার মনে পড়ে যে বছর 2-3 আগে প্রথম যখন আমার সাথে জি শেয়ার স্যার। করেন, আমার কাছে খুবই আমি অভিভূত ছিলাম, এবং সেটা রেজাল্ট এখন দেখছি। দেখেন, পি একাডেমি কিন্তু নট অনলি এখন সিএমএ কেন্দ্রিক না, আপনারা সিএমএ এর মোস্টলি ছিলেন, বাট আপনাদের বন্ধুরা এখন এসিসিও পড়ছে, সৌরভ বা মুন্সি চার্টার অ্যাকাউন্টেন্সি পড়ছেন, চার্টার সেক্রেটারি অনেক করছেন। তো সব প্রফেশনের কিন্তু একটা হাব হিসেবে জি স্টুডেন্টদের, স্যার। এবং এটি অনেক ভালো কাজ করছে। আপনাদের আপনাদের যে যে বিভিন্ন পোস্টগুলো আমি দেখি অত্যন্ত তথ্যবহুল, এবং অনেক চমৎকার কিছু পোস্ট থাকে, নলেজ বেস এবং বিভিন্ন ইনফরমেশন থাকে, সেটি অনেক ভালো করছে। আমি এটার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বাংলাদেশে দেখুন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, যে অনলাইন কিন্তু এখন চলে আসছে। আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের নাম বলবো না, কয়েকটা অর্গানাইজেশন তারা অনলাইন এডুকেশনের শুরু থেকে ভালো কাজ করছিল, কিছুটা বিতর্কিত রিসেন্টলি হয়ে গেছে। সো আমি মনে করি স্পেশালি কমার্স ফ্যাকাল্টি এবং প্রফেশনালসদের জন্য যে আপনারা বেস করে যেটি করেছেন, এটি যদি অনলাইন বেজে এডুকেশন সিস্টেম, এই ধরনের লাইভ প্রোগ্রাম হতে পারে, লাইভ ক্লাস হতে পারে, এবং আমি আমি মনে করি আজকে আপনাদের সাথে প্রথম লাইভ আমি একটা ওভারঅল ডিসকাশন করেছি। আই উইল লাইক টু সার্ভ ইউ, যে আপনারা আইএস বেস, যেহেতু আমার আইএস বইটা বেশ জনপ্রিয়, আইএফআরএসটা অনেকে পড়ছে, আমরা আইএস বেস এক একটা করে ক্লাস করতে পারি, সো দ্যাট আপনি আইদার সিএমএ, সিএ, এসিসিএ, সিমা, চার্টার সেক্রেটারি, ইভেন কোম্পানি অ্যাক্টের এখন কিন্তু বা টপিকস এর উপর ক্লাস হতে পারে। আমি মনে করি যে শুধু আমি না, আরো বেশ কিছু চার্টার অ্যাকাউন্টেন্ট আপনাদের সঙ্গে অ্যাডভাইজার, আমি তো অ্যাডভাইজার হিসেবে ছিলাম, আরো জি বেশ স্যার। কয়েকজন সিএ ইনস্টিটিউটের কাউন্সিলের মেম্বারও অ্যাড হয়েছে। সো আপনারা উত্তরোত্তর ভালো করছেন। আমি পি একাডেমির আরো বেশি সাফল্য কামনা করছি। আপনারা যে উজ্জ্বল তরুণরা, আমি যদি মনে হয় 6-7 রকম সময় নষ্ট করে হলের এনভায়রনমেন্ট করে পরীক্ষা দেন, এরপরে নিজে নিজে এক্সামিনার হন, তার মানে ওই খাতাটা আপনি সলিউশন সলভ করে দেখেন, তখন কিন্তু আপনার, আমি শিওর এটা যদি ফলো করেন নলেজ বাড়বে। কারণ আপনি অনেকে কি করে, আপনি পড়েই সলিউশন দেখে দেখে অঙ্ক করা শুরু করে, বাট আপনি যদি প্রথমেই কোশ্চেনটা হল এনভায়রনমেন্টে বসে, এক্সাম এনভায়রনমেন্টে বসে নিজে পরীক্ষাটা দেন, তারপরে ওই এক্সাম স্ক্রিপ্টটা পরের দিন আপনি ম্যানুয়াল বা সলিউশন দেখে দেখে নিজে সলভ করেন, যে কত মার্কস আপনি পেয়েছেন নিজের অ্যাসেস করেন, তারপরে যদি আপনি এটার কোথায় কোথায় ভুল করলেন এটা থেকে আবারও ব্যাক ক্যালকুলেশন করে ব্যাকে যে যে ওই জিনিসগুলো পড়ে আসেন, এটি আপনাকে অনেক হেল্প করবে। সো আমি বিশ্বাস করি এই সময়টাতে সময় আছে, আপনারা পড়ালেখার ব্যাপারে আরেকটু সিরিয়াস হন। পরীক্ষাগুলো কিন্তু আমার ধারণা কোভিডের যে সিচুয়েশন, সেপ্টেম্বরের পরে, দ্যাট ইজ আফটার কোরবানি, কিন্তু ডিফারেন্ট একটা চেঞ্জ আসবে। হঠাৎ করেই দেখবেন যে প্রফেশনাল পরীক্ষাগুলো সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, নভেম্বর নাগাদ শুরু হয়ে গেছে, তখন মনে হবে যে অনেক সময় কিন্তু কিছু করতে পারিনি। সো আমার মনে হয় যে এখন খুব সময়টাকে কাজে লাগেন, এটা আমার একটা রিকোয়েস্ট। অনেক ধন্যবাদ স্যার আপনার আপনার স্যার মূল্যবান সময়গুলো আজকে আমাদের সেশনে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার। তো স্যার আমরা আসলে শেষ দিকে এসে চলে এসেছি। তো স্যার আমরা আমাদের সেশনটা আজকে শেষ করতে চাচ্ছি। স্যার অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। ভালো থ্যাংক ইউ। থাকবেন স্যার। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ, পি একাডেমি ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে স্যার, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো তো আজকে এই ছিল আমাদের সেশন। আজকে স্যারকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের সময় স্বল্পতার জন্য হয়তো অনেক প্রশ্ন আমরা নিতে পারিনি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, এবং আমরা চেষ্টা করব পরে আমাদের পরে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে কমিউনিকেট করে দেওয়ার জন্য গ্রুপের মাধ্যমে। তো যারা এতক্ষণ সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ। অনেক অনেক কষ্ট করে প্রোগ্রামটি দেখেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আসলে আমাদের প্রোগ্রামটির মেইন অবজেক্টিভ ছিল হচ্ছে গ্রাজুয়েটরা কিভাবে প্রফেশনাল প্রফেশনাল কোয়ালিফিকেশনের মাধ্যমে তার ক্যারিয়ারকে বুস্ট আপ করতে পারে। আমরা আমরা আসলে চেষ্টা করেছি অনেক ম্যাক্সিমাম রিলেভেন্ট টপিকগুলো কভার করার জন্য। আই হোপ আপনাদের ডিসিশন মেকিং এ আমাদের আজকের সেশনটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং তাহলে আমাদের আজকের এই প্রচেষ্টা বা এফোর্টটা আসলে সার্থক হবে। তো অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
আমাদের রোডম্যাপ ফর গ্র্যাজুয়েটস টুয়ার্ডস প্রফেশনালিজম সিরিজের তৃতীয় যে এপিসোডটি রয়েছে সেটির বিষয়ে আমাদের গ্রুপে এবং পেজে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রফেশনালস একাডেমির সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।